তো সেই সময় প্রথম আমি আমার শারীরিকভাবে মেয়ে বন্ধুর যৌনাঙ্গ দেখতে পাই, এবং তখন সেটাতে আমার মনে হয় যে আমার দেখা বিশ্বটা পুরো বদলে গেল। রাত্রিবেলা যখন শুতে যেতাম তখন প্রেয়ার করতাম যে কাল যখন উঠবো তখন দেখবো আমার দাদার মতো হয়ে গেছি। কিন্তু আলটিমেটলি একটা সময় বুঝতে পারি জিনিসগুলো আমাকে ভোলানোর ব্যাপার। আমি যখনই আমার মতো করে চলতে চাইবো, কিন্তু তারপরেও সমাজ বাদ সাধবে, সমাজ প্রত্যেক মুহূর্তে তিরস্কৃত করবে, লাঞ্ছিত করবে। এটাতে একটা অদ্ভুত, অধিকাংশ সামাজিক মানুষদের একটা ধর্ষকাম কাজ করে। ওয়েস্ট বেঙ্গলের কোনো হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই যে একজন ট্রান্সজেন্ডার মানুষ তার মতো করে গিয়ে এক্সপ্রেস করবে। কট্টরবাদী মনোচিকিৎসক তারা এই ভয়টা আমাকে বহুবার দেখিয়েছেন। তুমি যখন মারা যাবে সেখানে গিয়েও কিন্তু তোমাকে গরম জলের বা গরম তেলের একটা বড় কড়াইয়ের মধ্যে তোমাকে ডুবিয়ে রাখা হবে। ট্রান্সজেন্ডার কিন্তু এখন একটা প্রোডাক্ট। আপনি যদি দেখেন স্কুল কলেজে ট্রান্সজেন্ডার মানে আমি ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করব বা আমার থিসিসে আমার ট্রান্সজেন্ডার কাজ করার জন্য নয়, কিন্তু ওই যে মার্কসটা পাবে। আমরা এখন হয়ে গেছি গিনিপিগ। তো আমার ডেজিগনেশন ছিল কমার্শিয়াল এক্সিকিউটিভ, এবং আমাদের যিনি চেয়ারপারসন ছিলেন সেই পিতৃতুল্য মানুষটি আমাকে বললেন যে তো ক্যা কর রি है তিস্তা, अगर वो लोग नहीं दे रहे तो कपड़ा उठा के क्यों नहीं दिखाई। একজন ট্রান্স পারসন সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবে, ওকে আইডি কার্ড চাইছে, আমি গভর্নমেন্টের সিল করা সেন্ট্রাল গভর্নমেন্টের লোগো দেওয়া একটা কার্ড আমি যখন প্লেস করছি ট্রান্সজেন্ডার কার্ড, ইট ইজ নট ভ্যালিড। চলে এসছে ভাবনাঘরের নতুন পর্বে। আজকের পর্ব বেশ ব্যতিক্রমী। আজকে আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন তারা লিঙ্গ পরিবর্তনের মতো একটা সাহসী পদক্ষেপ নিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেছেন। হ্যাঁ, সমাজের ভ্রুকুটি, বন্ধুবান্ধবদের তাচ্ছিল্য অথবা পরিবারের থেকে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তাদের হয়ে যেতে হয়েছে। আজও হয়তো জীবনটা অতটা সহজ নয়, তবু এই গল্পের মধ্যে সবথেকে চমকপ্রদ বিষয় এটা, তারা একে অন্যকে খুঁজে পেয়েছেন, তারা একে অন্যের হাত ধরেছেন, একে অন্যকে বেছে নিয়েছেন নিজের জীবন সঙ্গী হিসাবে। এই লিঙ্গ পরিবর্তনের মতো একটা সাহসী পদক্ষেপ তাদের জীবনের গতিপথকে কিভাবে বদলে দিল সেই গল্পই করব। আজ আমাদের অতিথি তিস্তা ও দীপন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য, আমাদের ভাবনার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন। নমস্কার, কেমন আছো? ঠিকঠাক? না, ঠিকঠাক একদমই নেই, কারণ যেরকম সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে আছি তাতে বেঠিক থাকাটাই স্বাভাবিক। আর হ্যাঁ, সেটা এক রকমের সত্যির মধ্যে আমরা রয়েছি। আমরা আসবো তোমাদের ব্যক্তিগত জীবনে। সবার আগে আমি একটু তোমাদের দুজনকে একটা বিষয় একটু খুব টেকনিক্যালি জেনে নিই। রূপান্তরিত মানে সেক্স চেঞ্জ অপারেশনের মধ্যে দিয়ে আমি নতুন করে একটা নতুন পরিচয়ের মধ্যে পা রাখছি। এই যে সেক্স চেঞ্জের পদক্ষেপ বা এই যে সেক্স চেঞ্জের পদ্ধতি, এইটা কিভাবে শুরু হয়? মানে এটা তো শুধুই মাত্র শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়, একদম এটার মধ্যে তো একটা মানসিক জার্নি রয়েছে। যদি কোনো মানুষ আইডেন্টিফাই করেন যে আমি রূপান্তরিত হতে চাইছি, কি কি পদক্ষেপের মধ্যে দিয়ে যেতে হয় তাদের? এই যে শব্দটা বলা হয় সেক্স চেঞ্জ, এটা কোথাও গিয়ে আমি একটু এটার বিরোধিতা করি, এই শব্দবন্ধটার বিরোধিতা করি। তার কারণ হচ্ছে যে আমি যদি মনে করি যে আমি একজন নারী, তাতে আমার শরীরটা যেমনই হোক আমি নারী, বা কেউ যদি নিজেকে অন্তঃকরণে সর্বান্তঃকরণে পুরুষ মনে করেন, তাহলে তার শরীরটা যেমনই হোক, শরীরটা সেটা বিড়ম্বনা বই তো নয়, তো সুতরাং তিনি পুরুষ। এইবার আমি তথাকথিতভাবে সিসজেন্ডার নারী পুরুষের কথা বলি। আজকে যদি কোনো নারীর শরীরের কোনো অংশ বা স্ত্রীলিঙ্গ চিহ্নের কোথাও কিছু এদিক ওদিক হয়, তাহলে তো তিনি নিজেকে অন্য কিছু ভাবেন না। তাহলে এই যে আমি নিজেকে নারী বলে আইডেন্টিফাই করি বা করতাম, এখনও করি, তো সেই জায়গাতে শরীর যদি অন্য কথা বলে তাহলে আমার ভাবনাটা কেন অন্য হয়ে যাবে?
আসল মানুষটাতে একই থাকছেন, শুধু তার কিছু টেকনিক্যাল জায়গা পরিবর্তন হচ্ছে। নিশ্চয়ই। হ্যাঁ, আর এটাকে যদি একটু নারীবাদের নিরিখে দেখা যায় বা দর্শনের নিরিখে দেখা যায়, তাহলে আমি বলবো যে যদি নারী মানে শুধুমাত্র স্তন যোনির সমাহার না হয়, তাহলে আমরা শরীরটা নিয়ে এত ব্যতিব্যস্ত হব কেন? আমরা একজনের শারীরিক পরিবর্তনটাকে এত গুরুত্ব দেব কেন? যদি একজন নারী নিজেকে মনে করেন, এটা একদম ব্যক্তিগত পরিসরের অস্বস্তি বোধ, যে আমি এই শরীরটার সঙ্গে একাত্ম করতে পারছি না, যা আমি অন্তরে, তো সেই জায়গাটার মেলবন্ধন করাটার জন্যই কিন্তু সার্জারি। আদারওয়াইজ কিন্তু এই সার্জারিটা যে ভীষণ ম্যান্ডেটরি সেরকমটা নয়। মানে একজন রূপান্তরকামী ব্যক্তি তিনি তার লিঙ্গান্তর ঘটাবেন কি না, শরীরের লিঙ্গান্তর, মনের লিঙ্গের তো পরিবর্তন হয় না, বা কাটাছেঁড়াও হয় না মনের লিঙ্গের। তো শরীরের লিঙ্গের এই যে পরিবর্তন, সেটা তিনি করাবেন কি না, সেটা একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা এবং তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দ্যের জায়গা। তো এখানে কিন্তু কোনো জোর জবরদস্তির জায়গা নেই, বা এখানে এরকম কোনো নিদান হেঁকে দেওয়া নেই যে এটা তাকে করাতেই হবে। নিশ্চয়ই। মানে আমার যেটা জানতে ইচ্ছা করছে তিস্তা, সেটা হচ্ছে যে এই যে দেহ ওর মন, এই দুটোকে একই নিরিখে দেখা, এই যে পদ্ধতি, এবার তার মাঝখানে আমরা তোমার সাথে একদিন আড্ডা মারতে মারতে এই যে শব্দটাকে খুব বারবার নিয়ে আসছিলাম, জেন্ডার ডিসফোবিয়া। এই যে বিষয়টা, মানে আমার শরীর এক রকমের কথা বলছে এবং আমার মন একরকমভাবে গঠিত, এই যে পদ্ধতি যে আমি আমার শরীর আর মনকে একই জায়গায় আইডেন্টিফাই করব, একইভাবে আবিষ্কার করব, এইটার পদ্ধতিগুলো কিভাবে শুরু হচ্ছে? মানে কিভাবে একটা মানুষ প্রথম রিয়েলাইজ করলো যে আমি এক অন্যরকম শরীরে এক অন্যরকম মন নিয়ে জন্মেছি, এবার আমি দুটোকে মিলিয়ে দিতে চাইছি, কিভাবে শুরু করবে সে? এইটা না, মানে ব্যক্তি অনুযায়ী এটা তারতম্য ঘটে। হ্যাঁ, ধরো আজকে আমি যেভাবে টের পেয়েছিলাম, আমার টের পাওয়াটা, আর ধরো যদি তুমিও আমার মতন একজন ব্যক্তি হও, তোমার টের পাওয়াটা, দুটো কিন্তু একই খাতের মধ্যে দিয়ে নাও বইতে পারে। আচ্ছা, কারোর একটু আগে শুরু হয় এই বোধের জায়গাটা, বোধের দরজাগুলো একটু আগে খোলে, কারো ক্ষেত্রে একটু দেরিও হতে পারে। কিন্তু দেরি হচ্ছে বলে আমরা বলে দেব না যে, মানে এটা কখনোই বলে দেওয়াটা রুচিকর নয় যে সেই মানুষটা কিছু কারচুপি করছেন তার জীবন নিয়ে, বা কোনো গবেষণা করছেন তার জীবন নিয়ে, তার লিঙ্গ অনুভূতির জায়গা নিয়ে। তো মোটামুটি আমার ক্ষেত্রে যেটা শুরু হয়েছিল একটা অদ্ভুত জায়গা দিয়ে। অদ্ভুত এই কারণেই বলবো যে এই যে তুমি বলছিলে না যে কিভাবে টের পেলে, হ্যাঁ, আবার ওই অরুণ মিত্রের একটা কবিতার লাইন আবার মনে পড়ে গেল যে কোনো টের পাওয়া তো থাকে যাতে বলা বা ছোঁয়া নেই, সেরকমভাবেই টের পাওয়া। হ্যাঁ, তো আমাকে কেউ বলে দেয়নি আমি অন্যরকম, সেটা আমি টের পেয়েছি। এবং দ্বন্দ্বটা শুরু হয়েছিল তখন যখন আমাকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে আমার টের পাওয়াটা তার কোনো মান্যতা নেই সমাজের কাছে, আইনের কাছে এবং তথাকথিত সামাজিক মানুষের কাছে। কারণ সামাজিক মানুষরা এই বাইনারিটা দেখতেই পছন্দ করেন, শুধুমাত্র দেখেন তাই না, পছন্দ করেন। তারা তাদের ওই মানে খিড়কি থেকে সিংহদুয়ার, তার বাইরে বেরোতে চান না কেউ, মানে কমফোর্ট জোনটা ভীষণ হোল্ড করে রাখতে চান। সমাজ তো আমাদের প্রথম থেকেই এক ধরনের আবর্ত, এক ধরনের শৃঙ্খলের মধ্যে রেখেই দেয়, তার নিয়ম কানুনে বেঁধে রাখে। কিন্তু এই যে ধরো আমাকে একটা সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে এক রকমের শল্য চিকিৎসার মধ্যে দিয়ে গিয়ে আমাকে আমার ইচ্ছে পূরণের গল্পটাকে একটা জায়গায় পৌঁছতে হবে, এই পদ্ধতিটা কতটা টাইম কনজিউমিং, কতটা সময় সাপেক্ষ? কারো ক্ষেত্রে এটা 2 বছরে শেষ হতে পারে, কারো ক্ষেত্রে বছর 3ও লেগে যেতে পারে। এটা সম্পূর্ণতই নির্ভর করছে তার আর্থসামাজিক এবং মানে পরিস্থিতির ওপরে। আচ্ছা, মানে দেখা গেল একজন মানুষের সমস্ত পরিস্থিতি রয়েছে কিন্তু তার অর্থনৈতিক পরিকাঠামোটা ভীষণ পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে। বা এটা হতে পারে যে কোনো একজন মানুষের হয়তো পারিবারিক সমর্থনটা রয়েছে কিন্তু তার শারীরিক কিছু এমন সমস্যা রয়েছে যে যেটা বাদ সাধছে তার এই চলার পথটাকে আটকে দিচ্ছে। দুটোই হতে পারে আইনের। হ্যাঁ, মানে ধরো আমার যে সময় এই যাত্রাটা শুরু হয়েছিল সেই সময়কার
রাজনৈতিক পরিস্থিতি, আইনের পরিস্থিতি একরকম ছিল, এই 2024-এ কিন্তু আরেক রকম বদলে গেছে। হ্যাঁ, বদলে গেছে। তো এইবার এই ধারাবাহিক যে ইতিহাসটা, এই ইতিহাসের মাঝখানে তো অনেকগুলো মেটামরফোসিস আছে। তো এই মেটামরফোসিসটাকে কিন্তু একদম মাথায় রাখতে হবে। মানে আমার শারীরিক পরিবর্তন হয়েছিল 2004 সালে। আচ্ছা। তো 2004 সালে আমি যা দেখেছি আর এখন যা দেখছি তার মধ্যে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে। তুমি শুরু কবে থেকে করেছিলে, মানে কবে থেকে? 2004-এ আমার শল্য চিকিৎসা হয়েছিল। আচ্ছা। আমার শুরুটা হয়েছিল আমি যখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। মানে আমার মেডিকেল ইন্টারভেনশন শুরু হয়েছিল আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এবং তার আগে যখন আমি নিজেকে প্রকাশ করি সেটা হলো ধরো ক্লাস 4 হবে তখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই সময় একটি বাচ্চা বলছে যে সে যেভাবে নিজেকে দেখতে চায় তেমনটা তার শরীরটা নয়। তো সেটা তো গ্রহণযোগ্যতা তো একেবারেই নেই, কথা নয়, সেই সময় পাওয়ার কথা নয়। এবং আমার একটা ঘটনা ভীষণ মনে পড়ছে। আমি তো বরাবরই কোয়েট স্কুলে পড়েছি ছোটবেলাতেও। তো সেখানে আমি প্রথম শকড হই যে আমি শারীরিকভাবে মেয়েদের থেকে আলাদা। সেই সময় সেটা হচ্ছে যে টয়লেট ইস্যু নিয়ে সমস্যাটা শুরু হয়। আচ্ছা। হ্যাঁ, মানে এটাই সাধারণত হয় আর কি, যে সব ক্ষেত্রেই এটা দেখা যায় যে মানে টয়লেট ইস্যু নিয়ে একটা অস্বাচ্ছন্দ্য ভীষণভাবে থাকে। তো সেই সময় প্রথম আমি আমার শারীরিকভাবে মেয়ে বন্ধুর যৌনাঙ্গ দেখতে পাই, এবং তখন সেটাতে আমার মনে হয় যে আমার দেখা বিশ্বটা পুরো বদলে গেল। আচ্ছা। মানে দৃশ্যতই বদলে গেল, এবং আমার মানসিক জগৎটার মধ্যে একটা মারাত্মক ঝড় উঠল। এবং তখন থেকে আমার মনে হতে শুরু করলো যে তাহলে যে আমি নিজেকে এতদিন ধরে এইরকমভাবে ভাবছিলাম যে আসলে মেয়েরা এরকম হয়, তাহলে ওই আসল মেয়েটা আমি নই। তার আর আমার মধ্যে একটা তফাৎ আছে, বিস্তর তফাৎ রয়েছে। এবং এই বারবারই আমি কিন্তু এটার একটা রাস্তা হাতড়ে চলেছি সেই সময় থেকে, সেই ছোট বয়স থেকে, যে আমি তাহলে উত্তীর্ণ হব কি করে ওই জায়গাটাতে, যেই জায়গা থেকে আর কোনো পার্থক্যের জায়গা থাকবে না। এই যে 2004-এ তোমার শল্য চিকিৎসা হয়েছে বললে, শুরু হয়েছে 2004-এ, তারপর কতদিন, মানে নাকি 2004-এই পুরো বিষয়টা একসাথে? পুরো বিষয়টা 2004-এর পুরো একটা বছর ধরে এই শল্য চিকিৎসার এই পর্যায়টা একটা বছর ধরে চলেছে। তার আগে যেটা হয়ে থাকে আর কি সাধারণত বিজ্ঞান অনুযায়ী, সেটা হচ্ছে যে প্রথমে একটা তার অ্যাসেসমেন্টের জায়গা থাকে, সেই জায়গাটা থেকে বুঝে নেওয়া। একটা সময় যেটা আমার সময় হয়েছিল, যে বলেছে যে আমার সময়ের পরিপ্রেক্ষিত আর এই সময়ের পরিপ্রেক্ষিতটা বড় আলাদা। আগে যেরকম এটা একটা বিচার্য বিষয় ছিল, এখন সেটা কিন্তু বিচার্য বিষয় না। এখন দেখার বিষয়টা হচ্ছে যে মানুষটি এই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চাইছেন, এই এত একটা দুরূহ রাস্তা পেরোতে চাইছেন, তিনি মানসিকভাবে কতটা সেই শক্তির জায়গাটা অর্জন করতে পেরেছেন, বা তার আর কোনো মানসিক সমস্যার জায়গা তৈরি নেই তো যেটা তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। এই সাইকোলজিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, হ্যাঁ। তো এক্ষেত্রে অনেকগুলো বৈজ্ঞানিকভাবেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়। সেটা কিন্তু কোনোটাই তিনি ট্রান্সজেন্ডার ব্যক্তি কিনা, তিনি রূপান্তরকামী ব্যক্তি কিনা সেটা বোঝার জন্য নয়। আচ্ছা। কারণ সেটা বোঝার জন্য কোনো টেকনিক্যাল টুলস এখনো পর্যন্ত সারা বিশ্বে আবিষ্কৃত হয়নি। আচ্ছা। মানে আমার যেটা মনে হয় যে এটাই তো হওয়া কাম্য ছিল। কারণ একজন মানুষ বিষমকামী হলে তিনি কেন বিষমকামী তার জন্য তো পরীক্ষা নিরীক্ষা হয় না। একদমই তাই। তাহলে একজন মানুষ কেন পরিবর্তিত হতে চাইছেন সেটার জন্য তার কেন মস্তিষ্কের পরীক্ষা হবে? কিন্তু নিজের কাছে নিজের জানাটা, বা নিজের কাছে নিজের মধ্যে যদি কোনো রকম, হ্যাঁ, মানে এই যে আমাকে তো মানে ধরে নিতেই হবে যে আমি যখনই আমার মতো করে চলতে চাইবো, সেটা আমি কারোর ক্ষতি না করেই চলতে চাইছি, কিন্তু তারপরেও সমাজ বাদ সাধবে, সমাজ প্রত্যেক মুহূর্তে তিরস্কৃত করবে, লাঞ্ছিত করবে। এটাতে একটা অদ্ভুত মানে কি বলবো, সমাজের এবং অধিকাংশ সামাজিক মানুষদের একটা ধর্ষকাম কাজ করে। তারা যেন একটা খুব স্যাডিস্ট আনন্দ পান। মানে বিশেষত যারা রূপান্তরকামী মানুষ, তারা একটু কম মানুষ,
তো একটু কম মানুষদেরকে অত্যাচার করে একটু সবলের একটা অন্যরকম আনন্দ স্তরে স্তরে রয়েছে আর কি। আমি আসছি দীপনের কাছে। দীপন, তোমাকে আমার প্রশ্ন যে তুমি কবে থেকে ভাবলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শল্য চিকিৎসা, নিশ্চয়ই মানসিক চলাটা তো অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এই শল্য চিকিৎসার যে পদ্ধতি, যে যার কথা তিস্তা বললো আর কি, সেইটাই কবে তুমি এসে দাঁড়িয়েছো বা সেই জায়গাটাকে? আমার ক্ষেত্র আমি যখন একদমই ছোট ছিলাম, যখন মানে লিঙ্গ কি ব্যাপার বা সেক্সুয়ালিটি কি ব্যাপার যখন জানার কোনো মানে সেই বয়সটা নয়, তখনই আমি ফিল করেছিলাম যে আমার সামনে যে একজন দাঁড়িয়ে আছে, যে মেয়েটি দাঁড়িয়ে আছে, তার মতো আমি নই। আমি আমার দাদার মতো আমি ফিল করি নিজেকে, ইভেন আমার দাদার বন্ধুদের মতো ফিল করি। আমার ফার্স্ট যেটা মানে স্ট্রাইক করেছিল, আমার ছোট ভাই আছে, ওর জন্মের পর যখন আমার মা ওকে বাড়িতে নিয়ে আসে, যখন ওকে স্নান করায়, তখন ফার্স্ট আমার স্ট্রাইক করে যে আমার সাথে ওর একটা ডিফারেন্স রয়েছে। সেই ছোটোবেলা আমি ভেবে নিয়েছিলাম হয়তো আমি ভাই যখন আমার মতো হবে তখন হয়তো সে আমার মতো হয়ে যাবে। আচ্ছা, আমার মতো বড় হলে পরে হয়তো আমার মতো হয়ে যাবে। কিন্তু একটা টাইমে গিয়ে বুঝতে পারি যে এটা আমার ধারণাটা ভুল। কারণ যখন মেনলি পিউবার্টি, সবচেয়ে মানে আমাদের স্ট্রাগলটা শুরু হয় পিউবার্টির থেকে। ছোটোবেলা একটা স্ট্রাগল হয়, সেটা আমাদের কিন্তু ততটা মানে ডিসফোরিয়া যেটাকে বলা হয়, মানে বডি ডিসফোরিয়া, সেটা কিন্তু তখনও সেভাবে আমাদের কাছে এতটা ক্লিয়ার থাকে না। আমাদের তখনই এই প্রবলেমগুলো স্টার্ট হয় যখন পিউবার্টি বা এডোলেসেন্ট স্টার্ট হয়, তখনই আমাদের এই প্রবলেমগুলো স্টার্ট হয়। পিউবার্টির সময় আমি ফিল করেছি যে আমি যে বডিটা নিয়ে চলেছি সেটা আমি চাইনি কখনো, বা সেটা যদি মানে তখন ছোটোবেলায় মানুষের কি হয়, জুজুর যেরকম ভূতের ভয় থাকে, জুজুর ভয় থাকে, সেরকম ভগবানের বিশ্বাসও হয়। কারণ বাড়ি থেকে সেভাবেই বলা হয় ভগবান আছে, যা বলবে তাই। তো তখন আমি ভাবতাম যে রাত্রিবেলা যখন শুতে যেতাম তখন প্রেয়ার করতাম যে কাল যখন উঠবো তখন দেখবো আমার দাদার মতো হয়ে গেছি। কিন্তু আলটিমেটলি একটা সময় বুঝতে পারি এগুলো সব মানে জিনিসগুলো আমাকে ভোলানোর ব্যাপার। তো সেখান থেকে বেরিয়ে আসি। তারপর যেটা হয় মানে ধীরে ধীরে ডিসফোরিয়াটা মানে এক্সট্রিমে চলে যায়। যখন ধরুন পিউবার্টিতে কি হচ্ছে, বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে, তারপর পিরিয়ডস, এইগুলো আমি নিতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল যে কোনোভাবে যদি নিজেকে শেষ করে দেওয়া যায়। কিন্তু সত্যি বলতে কি আমার মনে হয় কারেজিয়াস মানুষরা না সুইসাইড জিনিসটাকে নিতে পারে না। একদম, তারা সবসময় মনে করে ফাইট করব। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। একটা সময় মনে হতো হয়তো বডির পুরো রক্ত যদি বের করে দিতে পারতাম হয়তো আমি আমার মতো করে ফিরে পেতে পারতাম। আরেকটা সময় মনে করতাম যে আমি ফাইট করব। তো এই যে দ্বন্দ্বগুলো চলছিল, আপনি তিস্তাকে একটা কথা বলছিলেন না যে চেঞ্জেসগুলো, অ্যাকচুয়ালি আমাদের যুদ্ধগুলো কিন্তু ফ্যামিলির সাথে হচ্ছে। সবচেয়ে বড় যেটা আমাদের চেঞ্জ হয় সোশ্যাল চেঞ্জ, এটা কিন্তু মারাত্মক হয়। কারণ যখন আমি আমার মতো করে বাঁচতে চাইছি, সমাজ চাইছে তার মতো করে বাঁচি, তখন যে দ্বন্দ্বটা সেটা কিন্তু প্রচণ্ডভাবে কি বলবো মানে নিজের জন্য খারাপ হচ্ছে, ফ্যামিলির জন্য খারাপ হচ্ছে। কারণ সমাজ তো ফ্যামিলিকে প্রেশার করছে, ফ্যামিলি আমাকে প্রেশার করছে। আমার ক্ষেত্রে বলছি না, অ্যাজ এ হোল, মানে ইন জেনারেল। তাতে কি হচ্ছে যে ফ্যামিলির সাথে যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, সোসাইটির সাথে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, তাতে কি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ্রেশনে চলে যাওয়া। এই মানুষগুলো খুব একা হয়ে পড়ছে সব জায়গা থেকে, ডিপ্রেশনে চলে যাওয়া। আই কন্ডেম দ্য ওয়ার্ড একা হয়ে পড়ছে। একা করে দেওয়ার একটা চক্রান্ত চলে। হ্যাঁ, আমাকে যেরকম বারবার করে ভয় দেখানো হতো, এবং সেটা কিন্তু তথাকথিত যারা ভীষণ কট্টরবাদী মনোচিকিৎসক তারা এই ভয়টা আমাকে বহুবার দেখিয়েছেন। সরকারি হাসপাতাল থেকে আরম্ভ করে বেসরকারি জায়গায় তারা কিন্তু সেই সময় আমাকে এই ভয়টা দেখিয়েছেন যে তুমি যদি পরিবর্তিত না, মানে তোমার মানসিকতা যদি তুমি পরিবর্তন না করো তাহলে কিন্তু তোমাকে একঘরে করে দেওয়া হবে, তাহলে কিন্তু কেউ তোমার সাথে কথা বলবে না, এবং তারপরে তুমি যখন মারা যাবে
তখন মানে সেখানে গিয়েও কিন্তু তোমাকে গরম জলের বা গরম তেলের একটা বড় কড়াইয়ের মধ্যে তোমাকে ডুবিয়ে রাখা হবে। মানে এই ধরনের ন্যারেটিভও তৈরি হয়েছে। এই ন্যারেটিভগুলো তৈরি করা হয়, এবং যিনি তৈরি করেন তিনি কিন্তু জানেন যেগুলো মিথ্যে, এবং এই মিথ্যে দিয়ে ভয় পাওয়া। এটা নয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার একটা সময় যখন আমি মা বাবার কাছে আমি এক্সপ্রেস করি, তখন আমি ক্লাস 9 কি 10 হবে, যে তোমরা যেটা ভাবছো বা সবাই যেটা ভাবছে আমি সেটা নই, আমার এই ইস্যু হচ্ছে, আমার এই প্রবলেম হচ্ছে। সেই সময় কিন্তু আমি একটা কথা বলছি, আমার মা বাবা কিন্তু এগেনস্টে যাননি আমার। আচ্ছা, আমাকে ভীষণভাবে হেল্প করার চেষ্টা করেছিলেন। এটা একটা বড় পাওয়া। হ্যাঁ, পাওয়ার থেকে সবচেয়ে বড় যেটা পরবর্তী যেটা হয়েছিল আমার জীবনে, বুমেরাং হয়ে গেছিল, সেটা হলো আমার মা বাবা যখন আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন, মনোচিকিৎসক, তিনি কিন্তু পুরোপুরি ব্যবস্থাটাকে, পুরোপুরি সিচুয়েশনটাকে ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে যেন একটা মেয়ে হিসেবেই ট্রিট করা হয়, এবং আমি মানসিক সমস্যায় জর্জরিত, আমি মানসিক রোগী একজন, এইভাবে আইডেন্টিফাই করা হয়েছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি কি 10-এ পড়ি এরকম হবে। আর সেটাও হয়েছিল হায়দ্রাবাদের মতো একটা বড় জায়গার ডক্টর। এবং তখন কি হয়েছিল, মা বাবাকে এটা বলেছিলেন ডক্টর যে ওকে কোনোদিনও কখনোই ছেলেদের খেলা বা ছেলেদের ড্রেস পরা এইসব থেকে দূরে রাখবেন, বাড়িতে মেয়েদের যত কাজ আছে ওকে বাই ফোর্সলি করাবেন। ইভেন আমাকে বলেছিল তুমি 6 মাস নিজেকে মেয়ে হিসেবে ভাবো। কিছু মেডিসিন দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে তুমি মেডিসিনগুলো খাবে, যদি না খাও বা তুমি যদি নিজেকে সেভাবে পরিবর্তন না করো মনের দিক থেকে, তাহলে তোমাকে এমন কোনো মেডিসিন দেবো যেটাতে তুমি চিন্তা ভাবনা হারিয়ে ফেলবে। আমাকে এইভাবে থ্রেট করা হয়েছিল। হ্যাঁ, থ্রেট করা হয়েছিল। হ্যাঁ, মানে দীপনের এই সূত্রটা ধরেই বলছি যে এখন তো আমি একটা কনসালটেন্সি চালাই। এবার সেখানে একজন এসেছিলেন, একজন ট্রান্স ওম্যান, তিনি আমাকে বলেছিলেন, এবং আমি না সত্যি মানে যেই আশ্রমটির কথা সে আমাকে বলেছিল, আমি একটু ভীষণ ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম, কারণ আমি খুব মানবিক বলেই জানতাম তাদের। কিন্তু সেখানে নিয়ে গিয়ে তার এই যে অ্যাভার্শন থেরাপি তাকে দেওয়া হলো, এবং এমনভাবে দেওয়া হলো, মানে ওই যে রবীন্দ্রনাথের একটা কথায় আছে না, ধর্মের বেশে মহুজারে সে ধরে, মূর্খ সে জন মারে আর শুধু মরে। এইবার সেইখানে ওকে ধর্ম দিয়ে ট্রিট করা হচ্ছিল যে তুমি বিধর্মী, তুমি বিধর্মীর মতো কাজ করছো, এবং তাকে এমন কিছু ওষুধ দেওয়া হচ্ছিল যেগুলোতে তার মনস্তাত্ত্বিক মানে তার মানে জেন্ডার আইডেন্টিটির জায়গাটাতে পরিবর্তন একটুও হয়নি, এবং সে মানসিক বৈকল্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল, এবং এমন অবস্থা হয়েছিল যে তার হাত পা কাঁপতো, সে খেতে পারতো না, এতটা মানসিক শারীরিক প্রেসার হলে। এবং সব থেকে নক্কারজনক বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে তাকে কিন্তু ফিজিক্যালিও মলেস্ট করা হয়েছে। আচ্ছা, শিক্ষা দেবার জন্য। আচ্ছা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে একজন খুব প্রখ্যাত কবির কবিতা, যেখানে বলা হচ্ছে মেয়েদের সম্পর্কে যে দিনের বেলা যে মেয়েদের ছায়া মারানো আপনার ধর্মে পাপ, সেই মেয়েকেই আপনারা পাইক বরকন্দাজ পাঠিয়ে রাতের বেলা তুলে নিয়ে আসেন। ট্রান্সজেন্ডার ওমেনদের বিশেষ করে তাদেরকে সেই সময়কার কথা বলছি, সেই অন্ধকার সময়ের কথা, যে সময় ট্রান্স ওমেনদেরকে মানুষ বলে মনে করা হতো না, উমেন বলে মনে করা তো অনেক দূরস্থ, কিন্তু তাকে ব্যবহার করার একটা অদ্ভুত আনন্দ ছিল। আজও আছে। কারণ আমি দেখেছি, আমি সত্যি বলছি, আমরা যেহেতু কাজের মধ্যে আছি ট্রান্সজেন্ডার নিয়ে, তো আমি দেখেছি বাড়িতে সাপোর্ট নেই। সেই মানুষটি ট্রান্স ওমেন বাড়ি থেকে বেরিয়ে গেছেন, হয়তো হিজরা প্রফেশনের মধ্যে আছেন, মানে সারা দিন ইয়েতে রাস্তায় তালি বাজিয়ে পয়সা রোজগার করছেন। বাড়িতে গিয়ে যখন পয়সাটি তার মার হাতে বা বাবার হাতে তুলে দিচ্ছেন, পয়সাটি ঠিক নিয়ে নিচ্ছেন, কিন্তু মেয়েটিকে কিন্তু বাড়ির দরজার বাইরে রেখেই নিচ্ছেন, এবং বাড়িতে ঢোকা নিষেধ। অতএব আমার পরিশ্রমের টাকাটা তোমরা নিতে পারছো, তুমি মা বাবা হিসেবে তুমি মনে করছো যে তোমার ডিউটি আমাকে ভরণ পোষণ দেওয়ার, আমাকে দেখার, কিন্তু
আমাকে আমার মতো করে মেনে নেওয়াটা তোমাদের অপমানকর, বা মানুষ হিসাবে সম্মান দেওয়াটা, সেইটুকু সম্মানের জন্য এই লড়াইটা করে যেতে হচ্ছে। দীপন এক্ষুনি যে শব্দটা বললো যে হিজড়ে প্রফেশন, আমরা এই কথাটা খুব বারবার শুনি। আসলে হিজড়ে, এই যে কোট আনকোট শব্দটা, এটা তো একটা পেশাগত শব্দ। একদমই তাই। এই পেশাগত, এই পেশা শব্দটার সাথে আমরা লিঙ্গকে কোথাও বা লিঙ্গ চিহ্নকে কোথাও একেবারে মিলিয়ে দিই। এইটা যদি একটু বলো আমাদের। আমি একটা কথা বলছি, একটা মানে আমার জীবনের একটা ঘটনা বলছি। অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার শব্দটার সাথে মানুষ হিজড়ের শব্দটাকে মিলিয়ে ফেলছে। আজকালও অনেক শিক্ষিত মানুষকে দেখেছি যখন গালি দিতে যায়, একজন ট্রান্সম্যানকেও হিজড়া বলছে, একজন ট্রান্সওমেনকেও হিজড়া বলছে। তো বিষয়টা হলো, আমি যেহেতু সেলস প্রফেশনে ছিলাম প্রথম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তখন সেখানে আমি ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে আমাকে আমার মতো করে মেনে নিতে তাদের যতটা কষ্ট হয়েছে, প্লাস তারা আমি যখন একটা নিজের বলে, নিজের কি বলবো ক্যাপাবিলিটির ওপরে আমি একটা ভালো পজিশনে চলে এসেছি, তখন কিছু মানুষের কিন্তু মানে নিতে পারেনি। এটা কিন্তু একটি বামপন্থী সংগঠন ছিল, ঠিক আছে? এবং সেখানে যখন আমাকে থ্রেট লেটার পাঠানো হয়েছে, সেখানে কিন্তু আমাকে হিজড়ে হিসেবেই সম্বোধন করা হয়েছিল, ঠিক আছে? তো বিষয়টা হলো যে হিজড়া শব্দটাকে আমরা অ্যাজ এ হোল, মানে ট্রান্সজেন্ডার কমিউনিটিটাকে নিয়ে আমরা বলছি। কেউ এটাকে নিয়ে কখনো আজও দেখেছি মানে ট্রান্সজেন্ডার বলতে আরও কিছু ওয়ার্ড। সেদিন আমি মানে একজনের সাথে কথা বলছিলাম যে ছট পুজো নিয়ে, ছেলেটি হয়তো মানে ইন্টেনশনালি নয়, কিন্তু এটা যেহেতু মানে তাদের মানে কি বলবো সবসময় ইউজ করে থাকে, তখন বলছিল যে বিহারে ছক্কাদেরকে নিয়ে আসা হয় নাচার জন্য। সাথে সাথে আমি অবজেকশন করেছিলাম। বিষয়টা হয়েছে ট্রান্সজেন্ডার মানেই ছক্কা, হিজড়ে মানেই ট্রান্সজেন্ডার, মানে এই যে সব কিছুকে একইভাবে দেখা হচ্ছে। ইভেন আমি মানে বলতে আমার দ্বিধা নেই যে আজকে যখন একটা আন্দোলন হচ্ছে একজনের মৃত্যু নিয়ে, একজন ডক্টরের মৃত্যু নিয়ে, সেখানটাও কিন্তু আমি দেখেছি আমরা অ্যাজ এ ট্রান্স পারসন এই আন্দোলনে যেভাবে আমরা মানে নিজেকে ঢুকিয়েছি বা নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছি, সেখানটায় কিন্তু ওরা প্রচুরভাবে হচ্ছে। আজকে যখন একজন ট্রান্স পারসনের মৃত্যু হয় বা হত্যা হয় বা যাই হোক, কখনো মানে নিয়ে মোমবাতি মিছিল আমি হতে দেখিনি। তার মানে কিন্তু একজন যদি সিস জেন্ডার মানুষের মৃত্যু হয়, মানে মহিলার, তখন কিন্তু আন্দোলন হচ্ছে। কিন্তু রিসেন্টলি একজন ট্রান্স ওমেনের আমি বলবো হয়তো বা মার্ডার হয়েছেন। উনি যেভাবে ওনাকে পাওয়া গেছিল মার্ডার হয়েছেন। কাউকে কখনো করতেও দেখিনি, যেহেতু তিনি ট্রান্সজেন্ডার, উনি সমাজের বাইরে, তার জন্য সহানুভূতিটুকুও তুলে রাখা থাকে না। কিন্তু সহানুভূতি প্রত্যাশাও করেন না কেউ, মানে সমানুভূতির জায়গাটা নেই। হ্যাঁ, একেবারেই নেই। কিন্তু তাকে নিয়ে সে মদ খেত, সে পুরুষ ঢোকাতো তার ঘরে, এই যে মিডিয়ার যে নোংরামোগুলো, সেটা কিন্তু হয়েছে। এবং তার সাথে আরেকটা বিষয়, টিআরপির জন্য। আসলে ওটা তো একটা ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য। ট্রান্সজেন্ডার কিন্তু এখন একটা প্রোডাক্ট। আপনি যদি দেখেন স্কুল কলেজে ট্রান্সজেন্ডার মানে আমি ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করব, বা আমার থিসিসে আমার ট্রান্সজেন্ডার কাজ করার জন্য নয়, কিন্তু ওই যে মার্কসটা পাবে। আমরা এখন হয়ে গেছি গিনিপিগ। আচ্ছা, আমাদের কাছে ফোন আসবে, আমার একটা কতগুলো কোয়েরিজ আছে, কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে, আমার কলেজে সাবমিট করতে হবে। কেন ভাই? আমার হায়দ্রাবাদের এক বান্ধবী গল্প করছিল আমার সাথে যে তার এক কাজিন, সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কেন ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়েই তার ডেজার্টেশন পেপারটা করতে চাইছে। সে বললো, আমাকে তো পরীক্ষায় পাশ করতে হবে, এবার সেই জন্য আমাকে তো মিশতেও হবে এদের সাথে। বাড়িতে আসার পরে আমি থোড়ি না মনে রাখবো ওদেরকে, কি দরকার আমার, ওরা কে হয় আমার? আসলে আমরা ওরার ব্যাপারটা থেকেই যাচ্ছে এবং যেই মুহূর্তে মেয়েরা রাত, যেদিন হলো মেয়েরা রাত দখল করো,
সেদিন একটা গ্রুপ ফর্ম করা হয়েছিল মেয়েদের, যে এই পুরো আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, সেখানে বিভিন্ন জায়গায় রোহিণীদিও ছিলেন সেখানে। হ্যাঁ, তো আমাদের সোদপুরের যে গ্রুপটা, ওই পুরো গ্রুপটাতেই রয়েছে, মানে ওই দিকের গ্রুপের যারা রয়েছে সেখান থেকে একজন লেখিকা, তিনি নিজেকে লেখিকা বলেন, তিনি বলছেন, তিনি একটা ব্লগে লিখলেন যে এই নকল মেয়েদেরকে কেন ঢোকানো হয়েছে এখানে। নকল মেয়ে? হ্যাঁ, সিনথেটিক ওম্যান। আচ্ছা। তারা বলছেন যে এদের আন্দোলন আর আমাদের আন্দোলন তো এক নয়, তো এরা তো আমাদের এই মানুষের আন্দোলন কোনটা, হ্যাঁ মানে এদের 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 পার্টিসিপেশনটা, এদের যোগদানটা তো আমাদের এই এত বড় বৃহত্তর এই কালেকটিভ এফর্টটাকে শেষ করে দেবে, নষ্ট করে দেবে। হ্যাঁ, আমাদের আন্দোলনটা লঘু হয়ে গেল। মানে আমাদের সামাজিক নির্মাণগুলো থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি না, সেটা একটা বড় দিক। দীপন, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে তোমার যে চিকিৎসা পদ্ধতি শুরু হলো, সেটা কোন সালে শুরু হলো? আমি তার আগে একটা ঘটনা বলে দিই। আমি যে বলছিলাম না যে ডক্টর আমাকে পুরো বুমেরাং করে দিয়েছিল আমার চিন্তাধারাকে, তো সেই সময় আমি ফিল করেছিলাম যে আমি যদি এই প্রসেসে যেতে চাই তাহলে হয়তো বাড়ির সাহায্য না নিয়ে যেতে হবে। আচ্ছা। এটাকে আমি তখন ডিসাইড করে ফেলেছিলাম যে আমি যদি করি আমার নিজের টাকায় করব। আচ্ছা। কারণ হিউজ একটা অ্যামাউন্ট দরকার পড়বে। তো সেই সময় আমি ডিসাইড করে নিই আমার গ্র্যাজুয়েশন, মানে যেটাই আমার হায়ার এডুকেশন আমি কমপ্লিট করব, করে আমি ফার্স্ট আমার জব, আমি আমার হায়ার এডুকেশন কমপ্লিট করি, আমার মাস কমে ছিল। তারপর আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করি। আচ্ছা। সেখানে কাজ করতে করতে একটা সময় আমার ফিল হয়েছে যে আমি আর নিতে পারছি না। মানে আমার তখন কি হয়েছে, শরীরের সাথে নিজের দ্বন্দ্বটা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে সমাজের কাছে আমাকে নিজেকে লুকোতে ইচ্ছে করছিল, যে আমি আর ওখানে যেতে পারছি না। ইভেন আমি গান খুব ভালোবাসি, আমি নিজে গান করতে ভালোবাসি, তখন গান গাইতেও ইচ্ছে করতো না, কারণ আমার ভয়েসটা তখন ফিমেল টিউনটা বেরোতো, তো এটাতে আমার একটা হেট্রেট ছিল। আমি তখন আমার ফিল হয়েছে যে এখন আমাকে বেরোতে হবে, কিন্তু আমি বেরোবো কীভাবে? প্রথম কথা হলো আমি কিছুই জানতাম না, আর আমাকে আমি খুব দেরিতে বলবো কমিউনিটির মানুষের সাথে মেলামেশা শুরু করেছিলাম। আচ্ছা। তখন আমি দেখেছি যে কলকাতা বা মুম্বাই যে কোনো একটা জায়গায় আমি যেতে পারবো যেখানটা এটা হয়, এই প্রসেসটা হয়। কত লাগবে, কি লাগবে আমি কিছুই জানি না। তুমি অরিজিনালি কোথায়? আমি কিন্তু আসামের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার একটা ছোট্ট শহরে আমার জন্ম, লামডিং বলে। তারপর আমি গুয়াহাটিতে। তুমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করছো সেটা আসামের কথাই বলছো? আচ্ছা। তারপর আমি ফেসবুকেই আমি দেখতে পাই SRS সলিউশনসের কথা। তার আগে ভেবেছিলাম মুম্বাই যাব, কিন্তু মুম্বাইতে ভীষণ কস্টলি এরিয়া, এক্সপেন্সিভ প্রচণ্ড, সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমি যে কোম্পানিতে ছিলাম ওখান থেকে আমি রিজাইন করি, কারণ রিজাইন না করলে পরে আমি এখানটায় আসতে পারতাম না। রিজাইন করে আমি কলকাতা শিফট করি। তখন আমি শিফট করি 2016। আচ্ছা। তারপর খুঁজতে শুরু করি যে কোথায় আমি এটা পাবো আর কি। ফেসবুকেই আমি SRS সলিউশনসের খবরটা পাই এবং তিস্তার সাথে যোগাযোগ করি। 2017 আমার প্রসেসটা স্টার্ট হয়। প্রসেস স্টার্ট মানে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন থেকে আরম্ভ করে হরমোন, তারপর আমি একটা একটা করে সার্জারিতে যাই। 2018 আমার কমপ্লিট হয়ে যায় সার্জারি। আচ্ছা, 17তে অ্যাসেসমেন্ট শুরু করে 18 অবধি সেখানে এসে সার্জারিটা কমপ্লিট হয়। এখানে একটা বিষয় যে যদি কোনো মানুষ এই প্রসেসটা তো যেরকম তিস্তা বললো যে কারোর ক্ষেত্রে 2 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে 1 বছর হতে পারে, বা এর থেকে লেন্দি প্রসেসও হয়। এর মাঝে, এই সময়ের মাঝখানে যদি সে দেশের বাইরে যেতে চায় বা ধরো কোনো সরকারি পরীক্ষা দিতে চায়, আমি কেন এই কথাগুলো বলছি, তার কারণ আমাদের একটা আইডেন্টিটি কার্ড থাকে প্রত্যেক কাছে, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড, তাতে আমার লিঙ্গ আলাদা করে সেখানে নির্ধারিত থাকে। এবার আমি যখন এই
পরিবর্তনের প্রসেসের মধ্যে দিয়ে রয়েছি এবং আমাকে এরকম একটা টেকনিক্যাল কাজে ধরুন ভোট দিতে হচ্ছে বা আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে বা কোনো সরকারি পরীক্ষা দিতে হচ্ছে, তখন আলাদা কি কোনো কার্ড বা আলাদা কোনো আইডেন্টিফিকেশনের জন্য আমি সরকারি কোনো নথি ব্যবহার করতে পারি, বা কি প্রসেসে আমি আইডেন্টিফাইড হব? বিষয়টা হচ্ছে, যদি তুমি 2004-এর পরিপ্রেক্ষিতে ধরো, তাহলে সেটা কিন্তু ভীষণই একটা জটিল অবস্থা ছিল, মানে জটিলতায় ভরা একটা অবস্থা, মানে কোনো দিকে কোনো দিশা না পাওয়ার মতন অবস্থা। কারণ একটা মানুষ পরিবর্তিত হচ্ছেন অদ্ভুত রকমভাবে। একটা দেশ, মানে সেই সময় ভারতবর্ষের আইনে কোথাও কিন্তু এই পরিবর্তনের সপক্ষে বা বিপক্ষে কোনো কিছুই লেখা ছিল না। আচ্ছা। তো যেই কারণে বিষয়টা একটা ত্রিশঙ্কুর মতন জায়গায় ঝুলেছিল। যেরকম এটা কখনো বলা হয়নি যে এটা করানোটা অপরাধ, বা কেউ যদি করিয়ে থাকেন তাহলে তাকে সেই নিরাপত্তাটাও দেওয়া হবে, এটাও বলা হচ্ছে না। মানে আইনের জায়গা থেকে তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছো, তার জন্য যা ঝড়ঝাপটা আসবে তোমাকেই সামলাতে হবে। তোমাকেও তুমি ওই আশা করবে না যে তোমাকে কোনো একজন গডফাদার কিংবা গডমাদার এসে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে, বা কোথাও একটা আলেদিনের আশ্চর্য প্রদীপ তুমি খুঁজে পাবে এবং সেখানে দৈত্যকে বলবে যে সলভ করে দাও। আর মানে কোনো আইনই ছিল না সেই সময়? না, কোনো আইনই ছিল না, কোনো আইনই ছিল না। তারপরে এবার এই জন্য যেটা হতো, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি খুব চেষ্টা করেও কিন্তু চাকরি করতে পারিনি। কারণ আমার ফিজিক্যাল আইডেন্টিটি, অ্যাপিয়ারেন্স এবং আমার ডকুমেন্টেশন, দুটোর মধ্যে তো এই ফারাকটা ভীষণভাবে ছিল। ধরো আমি যদি না বলতে চাইতাম তাহলে কারোর ধরার সাধ্য ছিল না, কিন্তু যেই মুহূর্তে আমি যখন অ্যানেক্সচারগুলো জমা দেব, সেই মুহূর্তে এই বৈপরীত্যগুলো কিন্তু ধরা পড়তে বাধ্য। মানে এরকমটা বিষয় নয় যে কেউ একজন চাইলেন যে আমি সবটাই গোপনে গোপনে করে ফেললাম, ওটা কিন্তু মানে কি বলবো, মানে ফ্যান্টাসি ছাড়া আর কিছু নয়। তো এটার বাস্তব ভিত্তি কোনো কিছু ছিল না। এখন অবস্থাটা কি দাঁড়িয়েছে? এখন কি কোনো কার্ড বা আলাদা করে কোনো আইডেন্টিফিকেশন? এখন মানে আমি বারবার করে বলবো যে এটা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ফলাফল। এই যে আজকে যতটুকু হয়েছে, হ্যাঁ, ওই সূচাগ্র মেদিনীর যতটুকু মেদিনী পাওয়া গেছে, সেটা কিন্তু মানে সার্বজনীন একটা সংঘবদ্ধ লড়াইয়ের ফলাফল। তো সেটা না হলে হয়তো হতো না। যেভাবে বিদেশে স্টোনওয়ালের যে ঘটনাটা, রায়টস যেটা হয়েছিল, সেটার পরে যেরকমভাবে সমপ্রেমী মানুষরা তাদের অধিকারগুলো পেলেন সরকারিভাবে এবং আইনের কাছ থেকে, সেই রকম লড়াইগুলো কিন্তু আমাদের দেশেও বহু হয়েছে। বহু হতে 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 তারপরে সরকারের টনক নড়েছে এবং একটা সময় গিয়ে সরকারের মনে হয়েছে, এবং তার পেছনে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভোট ব্যাংকের একটা ভূমিকা আছে। কারণ সরকার দেখেছে যে সংখ্যাটাকে তারা অত্যন্ত নগণ্য বলে মনে করতেন, সেই সংখ্যাটা আসলে অনেকটা সারা দেশের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে। সুতরাং এতগুলো ভোট তো আমার চলে যাবে, আমার তো সুতরাং সেই ভোটগুলোকে আনতে গেলে তো মানে একটু ভাত ছড়াতে হবে কাকগুলোকে আনতে গেলে। তো ভোটের রাজনীতির জন্যই যদি আমি ধরে নিই, কি ব্যবস্থা নিয়েছেন সরকার? হলো 2013 সালে নালসা ভার্ডিক্ট আসলো। হ্যাঁ, 2014-তে নালসা ভার্ডিক্ট এলো। ভার্ডিক্টটা কিন্তু আইন নয়, সেই নিদান একটা। তো সেইখানে বলা হলো, সেখানে লিঙ্গ স্বনির্ধারণের জায়গাটাকে অধিকার দেওয়া হলো। সেই অধিকারটা দেওয়া হলো যে একজন মানুষ তিনি যদি নিজেকে পুরুষ মনে করেন, নারী মনে করেন বা ট্রান্সজেন্ডার মনে করেন, সেভাবেই তাকে সেই সম্মানটা বা স্বীকৃতিটা দিতে হবে। তার জন্য কিন্তু কোনোভাবেই তাকে তুমি অপারেশন করো, তুমি হরমোন চিকিৎসা করাও, এইগুলো প্রেশার করা যাবে না। তারপর এটা আইন হওয়ার দিকে এগোতে থাকলো। এবার 2019 সালে এটা যখন আইন হয়ে এলো, অদ্ভুতভাবে মানে খুব তড়িঘড়ি করে এটাকে করে ফেলা হলো। কারণ কাছাকাছি ভোটের সময় এসে গেছিলো। সেই সময় এটা যদি না করা হতো তাহলে পরে হাত থেকে বেরিয়ে যাবে, মাছ পিছলে বেরিয়ে যাবে। আচ্ছা, তো সেই জন্য তো খুব তড়িঘড়ি করে, এবং যেটা করা হলো সেখানে কোনো অ্যাক্টিভিস্টদের মতামত নেওয়া হলো না, কোনো স্পেশালিস্টদের মতামত নেওয়া হলো না। সরকার তার মতো করে, তার ইচ্ছে মতন করে আইনটা পাশ করে ফেললো। আচ্ছা, তারপর সেটা নিয়ে আবার আন্দোলন শুরু হলো
এবং ভয়ঙ্কর আন্দোলন শুরু হলো। আমি জাস্ট একবার কাটলাম, সেটা হচ্ছে যে 2014-তে যে স্পিরিট আইনটা শুরু হয়েছিল সেটাই কি রিফ্লেক্টেড হলো 2019-এ? না, সেখানে কিন্তু খুব রিগ্রেসিভ একটা আইন তৈরি হলো। আচ্ছা, কেমন? এবং সেখানে বলা হলো যে এই যে যেখানে লিঙ্গ স্বনির্ধারণের কথা বলা হয়েছিল, যে প্রত্যেকটি ব্যক্তি মানুষ তিনি ঠিক করবেন তিনি কোন লিঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তিনি সেই লিঙ্গে নিয়েই বাঁচতে চান লিঙ্গ পরিচয়ে, সেটাকে নস্যাৎ করে দেওয়া হলো। এবং সেখানে বলা হলো যে একটা কমিটি তৈরি হবে, যেই কমিটিতে সরকারি পক্ষের লোক থাকবেন, তারা শারীরিক পরীক্ষা করে দেখবেন যে তারা কত ভাগ পুরুষ কত ভাগ নারী, যেটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অসম্মানজনক। শুধু শারীরিক পরীক্ষা? হ্যাঁ, শারীরিক পরীক্ষা তারা করে দেখবেন। এবং তাদের যদি মনে হয় যে এই ব্যক্তিকে তারা স্বীকার করবেন ট্রান্সজেন্ডার বলে, তাহলেই একমাত্র সেই ব্যক্তি এই অধিকারটি পাবেন। তার মানে ধরো তোমার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ভীষণ দ্বন্দ্ব রয়েছে, যদি আমি মনে করি যে তোমাকে আমি চূড়ান্তভাবে ঘৃণা করি, তাহলে কিন্তু চূড়ান্তভাবে বঞ্চিত করার সর্বোচ্চ ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতায়নের কিন্তু অপব্যবহারটা শুরু হয়ে গেল। একটা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যদি ক্ষমতা থাকে তাহলে সে যেভাবে ব্যবহার করে। অথচ বিজ্ঞান কিন্তু বলছে শরীরের সাথে এই নিজেকে পুরুষ ভাবা বা নারী বলে অনুভব করার এটার কোনো সম্পর্ক নেই সরাসরি। হ্যাঁ, কিছু তত্ত্বগত জায়গা রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রমাণিত নয় যে সেগুলোই একমাত্র কথা। মানে সেগুলো কিন্তু থিসিস নয়, কোনোটাই, সবটাই হাইপোথিসিস। যে বিজ্ঞানের সূত্র বলা হয়েছিল, নেচার পত্রিকায় যেটা বলা হয়েছিল, যে যিনি নিজেকে নারী বলে মনে করেন তার মস্তিষ্কের হাইপোথ্যালামাসের বেড নিউক্লিয়াসের ওই জায়গাটা, যেটা একজন মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, যেটা তার লিঙ্গ নির্ধারণের জায়গাটাকে সুনিশ্চিত করে, তো নিয়ন্ত্রণ করে, সেই জায়গাটা একজন শারীরিকভাবে নারী এবং একজন হতে চাওয়া নারী, শারীরিকভাবে হয়ে উঠতে চাওয়া নারী, দুজনের মানে অধিকাংশ ক্ষেত্রেই এক সমান। তার গঠন এবং তার প্রক্রিয়া কার্যকারিতা দুটোই এক। তো এটা কিন্তু হাইপোথিসিস। মানসিক গঠন বা মানসিক জায়গাকে তুলে ধরার জন্য 2019 এরকম একটা রিগ্রেসিভ লয়ের পর তারপরে আন্দোলনের গতিপথটা কোন দিকে? তারপরে যখন দিল্লিতে প্রবলভাবে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের উত্তাপটা ছড়ালো কলকাতা সহ আরও নানা জায়গায়, পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, পুরো ভারতবর্ষ জুড়ে একটা ব্যাপক বৃহত্তর আন্দোলনের রূপ নিল এটা। তখন আবার এটাকে মডিফাই করা হলো। আচ্ছা, কোন সালে মডিফাই করে এটাকে 2020-তে তারপরে মডিফাই করা হলো। মডিফাই করে মানে এই ক্ষমতায়নের রাজনীতিতে যে বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। আচ্ছা, সেখানে ক্ষমতায় সর্বোচ্চ স্তরে বসিয়ে দেওয়া হলো ডিএমকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। আচ্ছা, বলা হলো যে এতজনকে নেওয়া হবে না, কিন্তু একনায়কতন্ত্রটা থাকবে এবং সেইটার অধিকার থাকবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি একজন অত্যন্ত অশিক্ষিত ব্যক্তি হন, তিনি কিন্তু যা খুশি করতে পারেন, এবং সেটাই হচ্ছে। মানে সবাই যে অ্যাপ্লাই করছেন এবং পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে সম্মানটা, একেবারেই নয়। যেমন আইনে বলা হয়েছিল যে একজন মানুষ বিফোর সার্জারি অর এনি টাইম আমাদের যেটা পোর্টাল রয়েছে ট্রান্সজেন্ডার পোর্টালে, কি ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা নিতে পারেন, কিন্তু যদি আফটার মেডিকেল ইন্টারভেনশন এনিথিং, সে কিন্তু মেল বা ফিমেল নিতে পারে। আচ্ছা, বর্তমানে কি হয়েছে যে ডিএম বিভিন্ন জায়গার থেকে যেটা খবর আসছে, ডিএম বলছে যে তোমাকে পুরোপুরি সার্জারি করে আসতে হবে, তাহলে আমি তোমাকে মেল বা ফিমেল দেব। সেটা কিন্তু নেই, সেটা কিন্তু লতে নেই, কিন্তু সেটা গায়ের জোরে আইনের একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ বেআইনি কথাগুলো বলে তার ক্ষমতা মানুষকে এবং ক্ষমতাটা দেখাচ্ছে। এবং মানুষকে সেখান থেকে কি হচ্ছে, ট্রান্সজেন্ডার মানুষরা তো তাহলে সেখান থেকে আইদার ডিপ্রেশনে চলে যাচ্ছে অর সোসাইটির থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ হলো সে যখন দেখছে যে আমার যেটা ল আছে, লটার বাইরে, আর আমাদের মতো মানুষের না লড়াই বলতে আইনি লড়াইয়ে যাওয়ার মতো ক্ষমতা খুব কম মানুষের আছে। আমাদের যেটা দেখা গেছে, আপনি খুব কম সংখ্যক মানুষ পাবেন আমাদের ট্রান্সজেন্ডার যারা এখনও মানে সোসাইটির ওপরে বসে আছে। তা আমাদের এখানেও কিন্তু হাইয়ারার্কির ব্যাপারটা রয়ে গেছে।
ঠিক আছে, সেই পার্সেন্টেজ ভেরি লো। কিছু মানুষের হাতে সম্পত্তিও রয়েছে, কিছু মানুষের কাছে প্রতিপত্তিও রয়েছে, ক্ষমতাও রয়েছে। বাকি আপনি দেখো যে 98% ট্রান্সজেন্ডার পার্সনরা কিন্তু বিলো পভার্টি লেভেলে রয়েছে, আচ্ছা, বা লোয়ার মিডল ক্লাসে, যাদের এই ক্ষমতা নেই আইনি লড়াইটা তারা লড়তে পারে। প্লাস হলো তাদের ফ্যামিলিগত দিক থেকে তারা কিন্তু সাপোর্টিভ নয়, ফ্যামিলি তো সাপোর্ট করছে না। আমার যদি আজকে আইনি লড়াই লড়তে আমার ফ্যামিলির সাথে লাগবে, আমার মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তো থাকতে হবে, সেটা থাকে না। এবং এই সার্জারির প্রসেসটাও তো যথেষ্ট এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সরকার সেটাও কিন্তু দেখছে না। অ্যাকচুয়ালি আইনে কিন্তু বলা হয়েছে প্রত্যেকটা সরকারি হসপিটালে এই প্রসেসটা করার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত। আচ্ছা, আজ মানে তৈরি করতে হবে, এটা সরকারি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা কি? কিছু নেই, ইভেন একটা টয়লেট অবধি নেই। একটা ট্রান্সজেন্ডার পার্সন, টয়লেট ছেড়ে দিলাম, একটা ওপিডিতে একটা ট্রান্সজেন্ডার মানুষ যদি যায়, তাকে যে ধরনের হ্যারাসমেন্ট পেতে হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো হসপিটালে সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই যে একজন ট্রান্সজেন্ডার মানুষ তার মতো করে গিয়ে এক্সপ্রেস করবে। আইদার ওকে একটা গিনিপিগ হিসাবে সবাই নিয়ে হাসাহাসি করবে, ওর তাকে হ্যারাসমেন্ট করে ডিসক্রিমিনেশনের শিকার হয়ে ফিরে আসতে হবে উইদাউট এনি মানে মেডিকেল মানে এমনও হচ্ছে যে একজন মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হসপিটালাইজ করার ব্যাপারে আমরা মানে নাকানি চোবানি খেয়ে গেছি, তাকে কোথায় দেওয়া হবে। তার মানে কি না, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ল যেটা বলেছে যে প্রত্যেকটা হসপিটালে একটা করে মানে ট্রান্সজেন্ডার ক্লিনিক হোক বা একটা মানে ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, সেটা তো নেই। বরং হচ্ছে কি এই যে ডিসক্রিমিনেশনগুলো একটা ট্রান্সজেন্ডার মানুষের জন্য প্রপার হেলথ, আমাদের আজকে সংবিধান কি বলে দিয়েছে যে আমার শিক্ষা থাকবে, আমার স্বাস্থ্য এবং আমার একটা ঘর থাকবে, কোনোটাই আমরা পাচ্ছি না। না শিক্ষার ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমরা যাই দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ম্যাক্সিমাম মানুষ মানে অবধি পেরোতে পারছে না। কারণ হলো বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের বুলির শিকার হচ্ছে। এই বুলিগুলোকে নেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না, সবাই বেরিয়ে আসছে। তার মানে শিক্ষার দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। আমরা যদি স্বাস্থ্যের দিকে যাই, স্বাস্থ্য আমাদের কোথায় আছে? কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। গভর্নমেন্ট যত কথাই বলুক, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানটায় ট্রান্সজেন্ডার বোর্ড করে বোগাস, এটাতে কোনো কাজ নেই। তো এই যে জিনিসগুলো, আর আমার মাথার ছাদ কোথায় আছে? কোনো আইনি সুরক্ষাই তো নেই, কিছুই নেই। ধরো 2004 আর 2024-এর যদি অবস্থাটা আমি তুল্যমূল্য বিচার করি, তাহলে কিন্তু সেই ওই কথাটাই বলতে হয়, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। হ্যাঁ, তো শুধু বাইরের মোড়কটা বদলালো, বাইরের মোড়কটা বদলালো, ভেতরের যে ভেতরের মাল মশলাটা একই হয়ে গেল, একই রকম ভাবে থেকে গেছে। এবং সেটার প্র্যাকটিসটা আগে যেরকম এই নোংরামোর প্র্যাকটিসটা ওপেনলি হতো, সেটা একটুখানি ঘেরাটোপের মধ্যে হয়। মানে ধরো আগে তোমাকে যদি কেউ সামনে হিজড়ে বলতো, এখন তোমার পেছনে গিয়ে তোমাকে হিজড়ে বলছে, কিন্তু বলছেই। সেই বলাটা আর বদলাচ্ছে না। মজার ব্যাপার হলো যে অনেক মানুষ এগিয়ে আসে, আমরা মানে ট্রান্সজেন্ডারদের জন্য কাজ করব, ইনক্লুসিভনেস বলে আসে। কিন্তু মানে যদি নিজের পরিবারে হয় না, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তখন একটা কথা বলবে আমরা সাপোর্ট করছি, কিন্তু নিজের পরিবারে যদি কাউকে দেখি মানতে পারবো বলে মনে হচ্ছে। তার মানে কি, মানে ওই যে মোড়ক পড়া, যে আমি দেখাচ্ছি আমি খুব ইনক্লুসিভ, কিন্তু নিজের বাড়িতে হলে কিন্তু আমার একটা সমস্যা রয়ে গেছে, তাতে তো ইনক্লুসিভনেসটা আসছে না। এই সামাজিক ব্যাধি আমাদের প্রত্যেকের মধ্যে, কিন্তু এটা শুধুমাত্র সমাজটা একটা অসুখে ভুগছে, এবং এটা কিন্তু একটা ক্রনিক অসুখ। একদম। এই কার্ডের বিষয়টা, মানে যখন তোমরা বলছো যে ট্রান্স সার্টিফিকেট, এই সার্টিফিকেট ইস্যুয়েন্সের ক্ষেত্রে তো একটা সমস্যা থেকেই যাচ্ছে। এটার বাইরে কি আর কোনো রকম ডকুমেন্ট যেটা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, বা রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে আর কি কিছু রয়েছে? ট্রান্স সার্টিফিকেট, এই ট্রান্স সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং সেখানে বিভিন্ন রকম ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা তাও পাওয়া যাচ্ছে।
আচ্ছা, কিন্তু যেই মুহূর্তে সে রিভার্স করতে চাইছে, মানে যেটা পোর্টালের ল অনুযায়ী যেটা হয়েছিল, মানে পুরুষ বা নারী এটাতে, হ্যাঁ, মানে আগে তাকে ট্রান্সজেন্ডার হিসেবে একটি সার্টিফিকেট ইস্যু করাতে হবে, তারপরে তাকে যে কোনো একটা মেডিকেল ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যেতে হবে, যাওয়ার পরে সে একটা রিভার্স সার্টিফিকেট তার ইচ্ছে মতন পুরুষ বা মহিলা হিসেবে পাবে। হ্যাঁ, ট্রান্সম্যানদের ক্ষেত্রে পুরুষ হিসেবে এবং ট্রান্সওম্যানদের ক্ষেত্রে আইডি কার্ড। হ্যাঁ, এটা একটা আইডি কার্ড। হ্যাঁ, এটা ইকুইভ্যালেন্ট টু আধার কার্ড। আচ্ছা, এইরকমটাই কিন্তু দেখানো হয়েছিল। আচ্ছা, কিন্তু সেটা যে বেসিক্যালি আই ওয়াশ, সেটা তো আমরা পরে এখন বুঝতে পারছি। ইভেন এটা নিয়ে যদি এটার কোনো গুরুত্ব নেই, আমি দেখেছি মানে কোনো জায়গায় এটা গ্রাহ্য হয় না। একজন ট্রান্স পারসন সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবে, ওকে আইডি কার্ড চাইছে, আমি গভর্নমেন্টের সিল করা সেন্ট্রাল গভর্নমেন্টের লোগো দেওয়া একটা কার্ড আমি যখন প্লেস করছি, ট্রান্সজেন্ডার কার্ড, ইট ইজ নট ভ্যালিড। ও আচ্ছা, সেটাকে নেওয়া হচ্ছে না? না, কি রিডিকুলাস। আমাকে এটা দিয়ে আমাকে আধার কার্ডের ওখানটায় গেলেও বলবে এটা তোমার ইয়ে নয়, তুমি ইয়ে নিয়ে আসো, কোর্টের সার্টিফিকেট নিয়ে আসো। মানে এই কার্ডটাকে আধার কার্ডও নিতে চাইছে না। আধার কার্ডের তার মানে কি, যে গভর্নমেন্ট যেটা বলেছিল যে বিভিন্ন মানে ইনস্টিটিউশনে এই নিয়ে মানে বিশালভাবে তাদের এই ইনফরমেশনগুলো পাস অন করা, সেটা কখনোই, ইভেন একজন ডিএম যার হাতে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেও ট্রান্সজেন্ডার বিষয়বস্তুই জানে না ভালো করে, শব্দটা উচ্চারণ করতে পারে না। সবাইকে বলছি না, আমার অত্যন্ত লজ্জা হয় যে একজন, তিনি নিজেকে শিক্ষিত বলে গর্ববোধ করেন, তিনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার হাতেই এই ক্ষমতা রয়েছে। হ্যাঁ, আমি সবার কথা বলছি না। ট্রান্সজেন্ডার শব্দটা আমি জেনারেলাইজ করছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কথা বলছি যে ট্রান্সজেন্ডার শব্দটা সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারছেন না। আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। একাডেমি অফ ফাইন আর্টসে স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। তো সেখানে তখন অলরেডি আমাদের রাজ্যে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তার কাজকর্ম মানে দেখানো হচ্ছে যে শুরু হয়ে গেছে। তো সেখানকার একজন প্রতিনিধি এসেছেন সেখানে, এবং তিনি সারাটা সময় ঘুমিয়ে কাটালেন, এবং তারপরে যখন তার নাম ধরে ডাকা হলো, তিনি মাইকের সামনে এসে তিনি ট্রান্সজেন্ডার শব্দটা বলতে গিয়ে 5 বার হোঁচট খেলেন, এবং তারপরে যখন তাকে 4টের বেশি 5টা প্রশ্ন করা হলো, তিনি বিরক্ত বোধ করে বললেন যে আমার এত সময় নেই এতগুলো কথা বলার, আপনারা লিখিতভাবে, যেরকম আমাদের মাননীয়া বলে থাকেন যে লিখিত দেবেন, জমা দেবেন। হ্যাঁ, তো সেরকম লিখিতভাবে আপনারা জানার কিছু থাকলে বা কোনো কিছু গ্রিভান্স থাকলে দেবেন, এবং এটা জেনেই বলেন যে ওইটা ওখানেই পড়ে থাকবে শেষ পর্যন্ত ওটা টেবিল পর্যন্ত গিয়ে এটাই বাস্তব। আর কি এইভাবেই তো এটাই মানে এরকম একটা হাস্যকর নিন্দনীয় জায়গায় ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড দাঁড়িয়ে এই যে দীপন যে জায়গাটা বলছিল যে আমার সংবিধান আমাকে স্বাস্থ্যের অধিকার দিচ্ছে, শিক্ষার অধিকার দিচ্ছে, তার সাথে পেশা বা পেশায় যে সুরক্ষা আমরা পেয়ে আসি বা আমরা চাই, সেই ধরনের কাজ তোমরা যখন পেশায় এসেছো, বিভিন্ন রকম পেশায়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কী ধরনের অ্যাকসেপ্টেন্স পেয়েছো বা কী ধরনের রিজেকশন পেয়েছো? মানে সামাজিক গ্রহণযোগ্যতা বা পেশাগতভাবে যে গ্রহণযোগ্যতা, যেটা একটা মানুষকে মানসিকভাবে অনেক সিকিউরিটি প্রোভাইড করে, সেই জায়গাটা কেমন ছিল? আমি যদি বলি, আমার জন্য প্রচণ্ড হরিবল ছিল। আচ্ছা, প্রথম কথা হলো, আমি যখন জয়েন করি মানে প্রফেশনে, তখন জাস্ট পাস আউট করেছি, জয়েন করেছিলাম। সেখানটায় একটা, আমার যেহেতু মাস কম ছিল, আমি একটি সংবাদ মাধ্যমের কাজ করতাম, মানে মিডিয়ার সাথে ছিলাম। সেখানে দেখেছি মানে আমার সাথে দুর্ব্যবহারের চূড়ান্ত হয়েছে। তখনও কিন্তু আমি নিজেকে ওদের সামনে বলিনি আমি একজন কারণ আমি নিজে জানতামই না আমি কি। আমি এটা জানতাম যে সবাই যেটা বলছে সেটা আমি নই, কিন্তু কাউকে আমি সেটা বলিনি যে আমি একজন ট্রান্স পারসন। কারণ ট্রান্স শব্দটা সে সময় আমাদের ওখানে, আমি আসামের কথা বলছি, সেই শব্দটা কারোর জানাই ছিল না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি, যেহেতু আমার ড্রেস আপ ছিল ছেলেদের মতো, শার্ট প্যান্ট পরে যেতাম, আমি বেশ
অনেকে মিলে আমাকে বিভিন্নভাবে হ্যারাস করতো, কোথাও বসতে দিত না, এই করতো না। তারপর একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, হয়ে আমি ওটা ছেড়ে দিয়ে আমি ভেবেছি যে সেলস প্রফেশনে এই জিনিসটা তো থাকবে না, কারণ সেলস প্রফেশন বাইরে কোনো অফিসিয়াল জব থাকবে না। তখন আমি সেলসে জয়েন করি, কারণ আমাকে চাকরিটা করতে হবে বাই এনি মিনস, কারণ আমাকে টাকাটা জোগাড় করতে হবে। তো যখন সেলসে ঢুকি তখনও আমি দেখেছি আমার ড্রেস আপ নিয়ে বিভিন্ন ধরনের মানে কটূক্তি হয়েছে। হ্যাঁ, ইভেন আমাকে একজন বলেছিল তোমার এই ড্রেস পরে কিন্তু হবে না। আচ্ছা, তখন আমি যেহেতু আমি মেয়েদের ড্রেস পরতে পারবো না, মানে মেন্টালি আমি সেখানটায় নেই, আমি ঠিক করলাম এমন একটা ড্রেস পরবো যেটা কেউ আমাকে কিছু বলতে পারবে না। তখন পাঠান ড্রেস ছিল, খুব বেরিয়েছিল ছেলেদের পাঠান ড্রেস, ওটা বানিয়েছিলাম, ওটা পরে বেরোতাম। তখনও বলেছিল, তার মধ্যে আমি তো যেহেতু নিজেকে ভাবি না, অত ওড়না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তো আমি আমার একটা নতুন ড্রেস কোড বানিয়ে নিয়েছিলাম আমি। আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এগুলো আমি ফেস করেছি। ইভেন বললাম না যে আমি একটা ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত, সেখানেও দেখেছি কি ধরনের মানে একটা বামপন্থী ট্রেড ইউনিয়নের মধ্যেও মানে এই জিনিসটা কোনো এই ধরনের অন্ধত্ব কিভাবে লালিত পালিত এবং এখনো আছে। আমি বলে মানে আমি নাম নেব না, আমি এখনো দেখেছি যে এই যে তুমি আমি ব্যাপারটা, ওরা আমরা এখনো রয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটা গেল। তারপর যখন আমি কলকাতায় আসি, কলকাতায় এসে আমি একটা বড় কোম্পানিতে আমি জয়েন করেছিলাম। মানে ইন্টারভিউর সময় কিন্তু আমাকে, তখনও আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম, সবার একটাই প্রশ্ন, তুমি এই ড্রেস কেন পরো? আচ্ছা, আমি বলছি আমার ভালো লাগে। আপনি এই ড্রেস পরেছেন, আপনার ভালো লাগে। আমি এই ড্রেস পরেছি, আমার ভালো লাগে। ইভেন আমি তখন শীতের দিন ছিল, আমি একটা ইন্টারভিউতে গেছিলাম, আমি ব্লেজার পরে গেছিলাম, আমাকে দিয়ে ব্লেজারটা খোলানো হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, ব্লেজার খোলানো হয়েছিল। মানে এই ধরনের হ্যারাসমেন্ট অবধি হয়েছে। তারপর যেটা হয়েছিল, আমি যখন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, ওই কোম্পানিতে আমি আর মানে যে কোম্পানিতে ঢুকেছিলাম প্রথম এখানে এসে, সেখানে বেশি দিন চালাতে পারিনি। কারণ হলো যে সেখানে আমার মানে ইয়েটা শুরু হয়ে যায়, আমার প্রসেসটা শুরু হয়ে যায়, সার্জারি নয়, আমার হরমোনাল প্রসেস শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের চেঞ্জেস শুরু হয়, বিয়ার্ডস আসা বা ভয়েস ব্রেক হওয়া। সেখানে বন্ধুদের সাথে বন্ধু মানে কলিগদের সাথে কথা বলতে বলতে আমি বলে ফেলেছি, ওরাও জিজ্ঞেস করেছে কি হয়েছে তোর, ভয়েস ব্রেক হচ্ছে। আমি বলছি প্রসেসে যাচ্ছে, এটা কোনো না কোনোভাবে আপার ম্যানেজমেন্টের কাছে যায় এবং আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। আমার সব কিছু ব্লক করে দেওয়া হয়েছিল। ব্লক করে দেওয়া মানে সেই কোম্পানিতে আমার মানে সিস্টেম ব্লক করে দেওয়া মানে আমাকে সেই চাকরিটা থেকে সরিয়ে দিতে, মানে তারা সরিয়ে দেন আর ব্লক করে দেওয়া হয়। এবং আমি বেরিয়ে আসতে বাধ্য হই। তখন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করি। সেখানেই বলছিলাম, আমার ব্লেজার খুলে দেখেছিল যে আমি কি, তখন আমার কাছে সেটার থেকেও জরুরি ছিল আমার পেট চালানো, কারণ কলকাতা ইজ ভেরি নিউ ফর মি। আর আমার এখানে কেউ নেই। ইভেন আমার ফ্যামিলির সাথেও একটা মোটামুটি ডিস্টেন্স শুরু হয়েছিল। তখন আমার ছিল যে আমার চাকরিটা পেতে হবে। তো যখন আমি চাকরিটা শুরু করি ওখানটায়, তখন আমি বুঝতে পারি ওখানটায় হ্যারাসমেন্টে চূড়ান্ত হয়েছিল বলতে কি জানেন, একদিন মানে আমি পুরো দিন টয়লেটে যেতে পারিনি। আচ্ছা, মানে আমাকে না জেন্টস টয়লেটে যেতে দেওয়া হয়েছে, না মানে ওমেন্স টয়লেটে। আমি কোথায় যাব? ইভেন আমি যখন এটা নিয়ে HR এর কাছে যাই, HR বলে দিস ইজ নট মাই জব, তুমি 1 কিলোমিটার দূরে ওই জেনারেল পাবলিক টয়লেটগুলো আছে, ওখান থেকে তুমি তোমার কাজ করে আসো। দ্যাট ইজ দ্য HR ভার্সন। ঠিক আছে, তো এইভাবে আমার চলছিল। একটা সময় এমন হয়েছে, যখন আমার সার্জারি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমি আমার ডকুমেন্ট সাবমিট করেছি, সেখানটাও আমাকে বলছে তোমার মেইল কেন দেবো, তোমাকে ট্রান্সজেন্ডার দিই, মানে তখনও পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করছেন না সেটা। তারপর আমার বিয়ে হয়ে যায়, পুরো ওয়ার্ল্ড দেখেছে আমাদের বিয়ে। সেটাও তাদের একটা প্রবলেম যে আমি সেলিব্রিটি হয়ে গেছে। আমি ফিল করি না, আমি অলওয়েজ ফিল করি আমি একজন সেলিব্রিটি, কারণ অলওয়েজ আমি প্রত্যেকটা দিন আমি সেলিব্রেট করি আমার লাইফকে, কারণ আমি যুদ্ধ করি। আমার সেলিব্রেশনটা আমার এই নয় যে আমি টিভির পর্দায় আসি বলে আমি সেলিব্রিটি, নো, আমি সেলিব্রেট করি বলে আমি সেলিব্রিটি। তো এটাও তাদের একটা প্রবলেম, গুগলে দেখাচ্ছে, সব জায়গায় দেখাচ্ছে, কেন দেখাবে তোকে?
ঈর্ষা, মানে ঈর্ষার শিকার হতে শুরু করলেন কিনা জানি না, আমার মনে হয় এটাও একটা হেট্রেড। সবাই বলে ট্রান্সফোবিয়া, আমি ফোবিয়া বলি না এটাকে, আমি বলি ট্রান্স হেট্রেড। কারণ আমি হেট্রেডটা দেখেছি খুব কাছের থেকে, এবং আমি দেখেছি যে ওরা মানে হাসতো, ম্যাডাম বললে পরে ওদের একটা আলাদা একটা আনন্দ হচ্ছে। ইভেন এটা আমি যখন একদম বিছানায় পড়ে গেছিলাম ডিপ্রেশনে, তখন অলরেডি আমাদের বিয়ে হয়ে গেছে। তিস্তা তখন আমার অ্যাজ এ মানে কাউন্সিলর হিসেবে আমার অফিসে ফোন করে। আচ্ছা। এবং আনফর্চুনেটলি আমি ওখানটায় জয়েন করেছিলাম মানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। তিস্তা যখন ওখানটায় ফোন করে আমার অবস্থা নিয়ে, কেন এটা হচ্ছে, ওরা ডিনাই করে যায় পুরো ব্যাপারটা, যেরকম কোনো হ্যারাসমেন্ট হচ্ছে না। কিন্তু আমাদের কাছে ওনাদের দুর্ভাগ্য যে আমি পুরো কলটা রেকর্ড করেছিলাম, কনভারসেশনটা। ঠিক আছে। মজার ব্যাপার হলো যেদিন তিস্তা ফোন করে নেক্সট ডে আমার ডিমোশন হয়ে যায়। হ্যাঁ, একজন প্রোডাক্ট ম্যানেজার থেকে সিম্পল ক্লারিক্যাল জবে। এবং ক্লারিক্যাল জবটা কি দেওয়া হয়েছিল? লিগ্যাল পার্টস দেখার জন্য। লিগ্যাল সাইড আমি কিছু জানিই না, আমি তো লয়ের কিছু জানি না। আমাকে ওখানটায় দেওয়া হয়েছিল যাতে আমাকে কোনোভাবে বের করে দেওয়া যেতে পারে। ওয়ার্কপ্লেসে যত রকম ভাবে ডিপ্রাইভ করা সম্ভব। একটা কথা আছে না, হাতে মারবো না ভাতে মারবো, তো সেই রকম কিন্তু এই ভাতে মারার ব্যবস্থাটা তৈরি থাকে যে কই আমি তো জেন্ডার নিয়ে কিছু বলিনি, ওকে ডিপার্টমেন্ট ট্রান্সফার করেছে, পারে না কাজ করতে, আচ্ছা, তাই জন্য ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। সুতরাং তোমার তো লিগ্যাল কোনো জায়গা নেই বলার। এই যে পে প্যাকেট ডিসপ্যারিটি, এটা যেরকম একটা বিষয়, সেরকম আরও অ্যালাইড যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো থেকেও তো বোধহয় বিভিন্ন রকম ডিপ্রাইভ করা হয়। তিস্তার অভিজ্ঞতাটা কীরকম এই প্রফেশনাল জায়গায়? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমাকে এই জায়গায়, যে কোনোদিনও তোমার সাথে এরকম ঘটেছে যে তোমার ধরো গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলে সেই জ্বালাটা কখনো অনুভব করেছো? মানে এটা বোধহয় সেই সমপরিমাণ জ্বালার মতন। আমি যত জায়গায় প্রথম থেকে তো একটা ভবিষ্যৎবাণী করেই রেখেছিল সবাই যে মানে যেহেতু আমি আমার মতো করে চলছি, সুতরাং আমি পাতে নেবার মতো নই এবং কোনোদিনও কোনো জায়গাতেই চাকরি হবে না। কিন্তু সেটা সত্যি ছিল, মানে কারণ তারা তো এই বাস্তবটা হয়তো বুঝেই বলেছিলেন যে সত্যি তো, মানে এরকম একজন মানুষকে নিয়ে কেন শুধু ওই মুনাফাবাদ অর্গানাইজেশনগুলো তারা কেন শুধু ঝামেলা ঘাড়ে নিতে যাবেন। এবং আমি যত জায়গায় অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেক জায়গায় এই একই ঘটনাটা ঘটেছে এবং মানে বেশি বই কম ঘটেনি কিছু, এবং প্রত্যেকবারই তাদের একটাই প্রশ্ন যে, এবং এরকম একটা জায়গাতে প্রশ্ন করা হয়েছে, তোমার কি যৌনাঙ্গের কিছু সমস্যা আছে? আচ্ছা, মানে তুমি এইরকমভাবে, মানে তোমার গলাটা কি করে এরকম হলো? আচ্ছা, মানে তুমি তো একটা ছেলে। তো মানে আমি ওদেরকে এটা বোঝাতে পারতাম না যে এই ছেলের সংজ্ঞাটা কি, কাকে ছেলে বলে। কারণ আমার যুক্তিগুলো বা আমার যে প্রতিরোধগুলো সেগুলোও ধোপে টিকত না। সেটাও কিন্তু সংখ্যাগরিষ্ঠের রাজনীতি। মানে 10 জন আলাদা, মানে সেই 10 জন মানুষ নয়। তো সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তো আমি কিছু না, আমি তো মানে মনুষ্যপদবাচ্যই নই কারোর কাছে। তারপরে তো তার চাকরির অধিকার হ্যানাত্যানা এগুলো আসবে। আর রূপান্তরিত হওয়ার পরে যদি কখনো পেশার জন্য রূপান্তরিত হওয়ার পরে আমি যখন প্রথম চাকরিতে জয়েন করার জন্য যাই, তো সেই সময় আমাকে জিজ্ঞেস করা হয় যে এই যে তোমার রূপান্তরটা হয়েছে, এটা তো একটা মানে অফিসিয়াল প্রমাণ, মানে তোমার যে সার্জিক্যাল যে সার্টিফিকেটগুলো সেগুলো তো অফিসিয়াল প্রমাণ, মানে এটা তো ম্যানিপুলেট করাও যেতে পারে। আচ্ছা, তো আমি বললাম যে না, আমার অতটা না আর্থিক সামর্থ্য নেই, যতটা আর্থিক সামর্থ্য দিয়ে এগুলো করে লোকজন আর কি। হ্যাঁ, মানে এখন যেরকম দেখছি যে আধার কার্ড পরিবর্তন করার জন্য যেখানে সরকারিভাবে 50 টাকা লাগে, সেখানে মানুষজন সেই আধার কার্ড পরিবর্তন করার জন্য দেখছি কেউ 6000, কেউ 9000 এরকম করে টাকা নিয়ে পরিবর্তন করে দিচ্ছেন। তো সেই সামর্থ্য যার নেই, তো সে তো আর চুরি করে ডাকাতি করে এটা করতে পারবে না।
তো এইবার তখনও তো আমার সার্জারি হয়নি। তো তখন সেই সময় আমাকে কিন্তু সবাই মানে কবি তিস্তা হিসেবেই আমার পরিচয় ছিল। মানে তিস্তা একজন রূপান্তরকামী মানুষ, সেটা যত না লোকে জানতো, অনেকেই জানতো যারা আমাকে দেখেননি, তারা জানতেন যে তিস্তা বলে কেউ একজন আছেন যিনি ভালো কবিতা লেখেন। হ্যাঁ, তো তারপরে সেই সুবাদেই আমার লেখা পৌঁছয় নবনীতা দেবসেনের কাছে। আচ্ছা। এবং উনি ভীষণভাবে LGBTQ ফ্রেন্ডলি পার্সন ছিলেন। এবার সেই সুবাদে বিভিন্ন জায়গায় ওনার সাথেও আমার লেখা ছাপা হয়েছিল। তো একদিন ওনার বাড়িতে একটা কবিদের নিয়ে, সমস্ত কবিদের নিয়ে একটা কবিতার আসর বৈঠক। হ্যাঁ, বৈঠক। এবার সেই সময় প্রথম ওনার সাথে আমার দেখা। আচ্ছা। তো তারপরে ওনাকে আমি সমস্ত ঘটনাগুলো খুলে বলি, এবং তখন ওনার কাছে আরেকজন থাকতো, তো তিনি লেসবিয়ান ছিলেন। আচ্ছা। মানে ওনার মেয়ের মতোই ওখানেই, হ্যাঁ, মানে উনি ওখানেই মানে আশ্রিত হিসেবে থাকতেন নবনীতাদির কাছে। তো উনি বললেন যে আমি ওর লড়াইটাও তো দেখছি, তাই তোমার আলাদা করে বলতে হবে না, আমি বুঝতে পারি এগুলো। তো আমাকে তখন বললেন যে দেখছি আমি কি করা যায়, আমি প্রতিশ্রুতি কিছু দেব না। তারপরে উনি একটা ব্যবস্থা করলেন, সেখানে একটি বহুজাতিক সংস্থা, তার সাথে কথা হলো, নবনীতাদির কথা হয়েছিল, এবং তারা বললেন যে হ্যাঁ, আমরা ট্রান্সজেন্ডার পার্সনদেরকে রিক্রুট করতে পারি, আমাদের কিছু কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা করাতে চাই তাদেরকে দিয়ে। এবং তারা সেটা নিয়ে কিন্তু একটা নামি ইংরেজি সংবাদপত্রে, প্রতিদিনকার একটি সংবাদপত্রে তারা কিন্তু একটা অ্যাড দিলেন। এবং তারপরে আমার একটা ইন্টারভিউ হলো। আচ্ছা। এবার নবনীতাদের রেফারেন্সেই হলো সেই ইন্টারভিউটা হওয়ার পরে, এবং আমার প্রথমবারই সিলেকশনটা হয়ে গেল। এবার আমি তো খুবই অভিভূত হলাম, এবং তারপরে যথারীতি আমি জিজ্ঞেস করলাম যে পে স্কেল কী হবে। এবং আমি জানি না, মানে আমার জায়গায় হলে, ওই সময় আমার জায়গায় অন্য কেউ হলে, সো কল্ড কোট আনকোট সাধারণ মানুষরা হলে, বা নর্মাল, কারণ নর্মাল আমি অ্যাবনর্মাল মানুষ ছিলাম, তো নর্মাল মানুষরা হলে কি তাদের রিয়াকশন হতো বা তাদের প্রতিক্রিয়া কী হতো আমি জানি না, কিন্তু আমাকে সহ্য করতে হয়েছিল সেটা। আচ্ছা। কারণ আমার পে স্কেল ছিল 1,000 টাকা। 1,000 টাকা? হ্যাঁ, 1,000 টাকা। তারপরে যখন আমি তাতেই রাজি হলাম, ওরা হয়তো ভেবেছিলেন যে আমি রাজি হব না, কারণ হিজড়ে পেশায় যারা থাকেন তাদের মানে প্রামাণ্য দলিল এটা আর কি, হিজড়ে পেশায় যারা আছেন বা থাকেন তাদের দৈনিক রোজগার মোর দ্যান 5,000। সেখানে আমার মতন একজন মানুষ 1,000 টাকায় কাজ করতে রাজি হয়েছে তাদের কাছে। এবং তারপরে কোথাও হয়তো দয়া করে করুণা করে ওনার মেয়ে বললেন যে পাপা অর্থরা বাড়া দো, বলে সেটা হলো 1,500 টাকা। এবং আমি তাতেই রাজি হলাম, কারণ সেই সময় আমার মনে হয়েছিল যে আমি যতদিন না পর্যন্ত স্বনির্ভর হতে পারবো, যতদিন না পর্যন্ত আর্থিকভাবে স্বনির্ভর হব, ততদিন পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু না, কারোর কাছে কিচ্ছু না, আমার কোনো গ্রহণযোগ্যতাই নেই। এবং আমি যে পথে এগোতে চাইছি তার 1 ইঞ্চিও আমি এগোতে পারবো না, কারণ আমি বাড়ি থেকে বাইরে বেরোতে চাইছিলাম। যে সারাক্ষণ বাড়ির যে ঘেরাটোপটার মধ্যে আমি ছিলাম, প্রত্যেক মুহূর্তে ক্রিটিসিজম করা হতো, এবং প্রত্যেক মুহূর্তে আমাকে সিধে করে দেওয়ার চেষ্টা করা হতো, সঠিক করে দেওয়ার চেষ্টা করা হতো। মানে আমার কাছে তো অত্যাচার ছিল সেটা, তাদের কাছে তো এটা একটা বিধান, তাদের কাছে ওটা একটা ট্রিটমেন্ট, কিন্তু আমার কাছে এটা তো পানিশমেন্ট। তো আমি সেই জায়গাটা থেকে, সেই পানিশমেন্টটাকে এড়ানোর জন্য আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, এবং সেভাবেই কাজটা করছিলাম। তারপরে হঠাৎ করে একদিন যেটা হলো, আমার ডেজিগনেশন ছিল কমার্শিয়াল এক্সিকিউটিভ, এবং কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে আমাকে বিভিন্ন অন্যান্য সংস্থাগুলো তাদের সঙ্গে কথা বলতে হতো, এবং তাদের যা পেন্ডিংস থাকতো সেগুলোকে আমার ক্লিয়ার করে আনতে হতো। তো এরকম একটি সংস্থার ক্ষেত্রে আমি অধিকাংশটাই ক্লিয়ার করে এনেছিলাম, কিন্তু বাকি কিছুতেই তারা দিচ্ছিলেন না। তো তারপরে আমাকে যথারীতি বোর্ড মেম্বাররা ডাকলেন, এবং আমাদের যিনি চেয়ারপারসন ছিলেন তিনি আমার পিতৃতুল্য ছিলেন বয়সের দিক থেকে। সেই পিতৃতুল্য মানুষটি আমাকে বললেন
যে तो क्या कर रही है ये तीस्ता, अगर वो लोग नहीं दे रहे तो कपड़ा उठा के क्यों नहीं दिखाई। মানে আমি ভাবতে পারছি না যে ওনার মেয়েকে কি উনি কখনো বলেছেন বা বলতে পারতেন, বা আমি যদি ট্রান্সফর্মের না হতাম তাহলে কি উনি বলতে পারতেন। তো এটা বলার পর আমার তখন মনে হয়েছিল একটা খুব ভীষণ সত্যি কথা মনে হয়েছিল যে dignity is very important rather than butter and bread. Definitely. মানে যেটা তিতাস একটি নদীর নামে দেখানো হয়েছিল, মেয়েটি বলেছিল, আমি সেই পেশাটা নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু এই যে মেয়েটির যে আত্মপ্রত্যয় যে আমি না খেয়ে মারা যাব, আমি দুর্ভিক্ষে মারা যাব, কিন্তু আমি বাবুর বাড়ি কাজ করতে যাব না, কারণ বাবুর বাড়িতে গেলে আমাকে নগ্ন করা হবে, আমি নগ্ন হতে চাই না, মানে তার থেকে আমার দুর্ভিক্ষে মরে যাওয়াটাই শ্রেয়। তো এইভাবেই আমার কাজের জগৎটা ছিল, এবং তখন আমি আর একটা কথাও তাদের সাথে না বাড়িয়ে আমি রেজিগনেশন দিয়ে মানে বেরিয়ে এসেছিলাম। তখন আমি জানি না যে এর পরে আরও কত বড় অন্ধকার আমার জন্য অপেক্ষা করছে, কারণ মানে সেই সময় মনে হয়েছিল যে আমার তো আর কিছু নেই, আমার তো আত্মসম্মান ছাড়া আর কিছু নেই, আমার কাছে পয়সা নেই, আমার কাছে মাসেল পাওয়ার নেই, বা আমি দু হাতে তালি বাজাতে পারি না, বা কেউ আমাকে বাজে কথা বললে আমি 10টা গালাগাল দিয়ে দিতে পারি না, মানে ওই ডিফেন্স মেকানিজমটা আমার তো ছিল না। অনেকগুলো খুব কঠিন পথ পার করে এসে যখন তোমাদের এক ফ্রেমে দুজনকে দেখছি, তখন কিন্তু একটা বেশ ভালো লাগার চিত্র কোথাও কোথাও পূর্ণতা পাচ্ছে। দুজনের একসাথে আলাপ, তারপরে দুজনের বিবাহ, তোমাদের বিবাহ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টেশন আছে, আমরা জানি। পরিবারে একে অন্যের গ্রহণযোগ্যতা, প্রথমে জেনে নিই বিয়েটা কি সামাজিকভাবে হয়েছিল? হ্যাঁ, সামাজিকভাবে এবং আইনিভাবে দুভাবেই হয়েছিল। আচ্ছা। তো এই বিয়ের ক্ষেত্রে মানে বিয়ের ক্ষেত্রে খুব যে ভীষণ বেগ পেতে হয়েছে তা নয়, কারণ আমার দিক থেকে তো হয়নি, অন্তত আমার দিক থেকে হয়নি। সেটাও হয়তো সেই একটা পেট্রিয়ার্কাল কনসেপ্ট যে মেয়েদের বিয়ে হয় আর ছেলেরা বিয়ে করে। হ্যাঁ, তো আমার বিয়ে হওয়া মানে আমার একটা গ্রহণযোগ্যতার আরেকটা মাত্রা বেড়ে গেল। এটাই আমার মা বাবা, তখন তো আমার বাবা বেঁচে নেই, মানে এই মা বা আমার আত্মীয় স্বজন সবার কাছে গ্রহণযোগ্যতার আরেকটা নতুন মাপকাঠি তৈরি হলো যে ও কিন্তু বিবাহিত। হ্যাঁ, তো মানে আমি একটা বড় কিছু করে ফেলেছি, আরেকটা পালক জুড়ে গেছে আমার মাথায়। তো সেই জায়গা থেকে কোনো অসুবিধা হয়নি। যখন না, আমার ক্ষেত্রে হয়েছে, আমি তখন কিন্তু ফ্যামিলির থেকে পুরোপুরি বাইরে ছিলাম। আচ্ছা, মানে আমার বাড়ির সাথে সম্পর্কটা তখন আর কি খুব তিক্তই ছিল বলা যেতে পারে। আচ্ছা, কিন্তু আর আমার একটা প্রবলেম আছে, আমি যদি ডিসাইড করে ফেলি কিছু, পৃথিবীর কেউ সেখান থেকে আমাকে মানে সরানোটা প্রবলেম। আমি ডিসাইড করে নিয়েছিলাম, তো ডিসিশনটা আমি জাস্ট জানিয়েছিলাম আমার মাকে বা বাবাকে, জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। কারণ আমি জানি ওরা মেনে নেবে কি নেবে না সেখানটা কোয়েশ্চেন মার্ক। আমি জানিয়েছিলাম যে আমি এরকম বিয়ে করতে চলেছি, আর তোমরা যদি আসো আমার খুব ভালো লাগবে। আমার দাদা বৌদিকেও জানিয়েছিলাম। যাই হোক, সামহাও ওদের হয়তো আশা হয়ে ওঠেনি। বাবা অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো আশা হয়ে ওঠেনি বা ওনারা আসতেও হয়তো পারেননি। তবে কি আমার পিস্তত বোন, পিস্তত ভাই এসেছিল। আর দ্বিতীয় কথা হলো, আমাদের দেখে ফ্রেমে দেখে ভালো লাগছে, তো আমাদের মধ্যে কিন্তু ভীষণ ডিফারেন্স আছে। অপোজিট অ্যাট্রাক্টস, এটাই বলছিলাম। সবাই ভাবে মানে দুটো মানুষ ভালোবাসে মানে আমি হ্যাঁ বললে ও হ্যাঁ বলবে, ও হ্যাঁ বললে আমি হ্যাঁ বলবো, সেটা কিন্তু না। আমাদের দুজনের মধ্যে প্রচন্ড তর্ক হয়। হ্যাঁ, বহু ক্ষেত্রে আমাদের তাত্ত্বিক ঝগড়া আছে। না, সে তো কনফ্লিক্ট মানুষকে কাছে আনে, সেটা তো একদমই সত্যি কথা। এছাড়া মানে তিস্তার পরিবারে তোমার অ্যাকসেপ্টেন্স, তোমার গ্রহণযোগ্যতা কেমন, মানে কেমনভাবে নিয়েছে দীপনকে তোমার পরিবার? দীপনকে তো প্রথম থেকেই ভালোভাবেই নিয়েছিল, কারণ ওই যে বললাম না যে আমার তো বাবা মারা গেছিলেন আমার ট্রানজিশনের 2 বছর বাদে। তো আমার মা তখন কন্যা দায়গ্রস্ত একজন মা,
যিনি মনে করেছিলেন যে তার যদি একটি ভালো ছেলে জোটে তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারি। মানে তিনি তো মানে অ্যাভারেজ সাধারণ মায়েদের মতন একজন মা। আমি তাকে কখনো এটার জন্য দোষারোপ করি না যে তিনি একসময় মানতে পারেননি। তার কারণ হচ্ছে যে এটাই তো হওয়ার কথা ছিল। তিনিও তো একরকম সমাজের থেকেই উঠে এসে, কারণ সেই মা যে ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করতে পেরেছেন, এটা আমার অনেক বড় পাওয়া। একদম। সেই মাই যে এখন কেউ আমাকে একটা বাজে কথা বললে এক হাত নিয়ে নিতে পারেন, তো সেটা আমার বড় একটা প্রাপ্তি, মানে সেই জায়গাটা তৈরি করতে পারাটা। হ্যাঁ, আমি যখন বাড়ি ছেড়েছিলাম তো আমাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। আচ্ছা। কারণ আমার বাড়ির উপরে পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে ক্লাব কমিটি তাদের এমন চাপ ছিল যে আমি বাড়িতে থাকতে পারিনি, থাকতে চাইও নি। আমি চাইনি যে আমার জন্য আমার বাড়ির লোক লাঞ্ছিত হন বা তাদেরকে রাস্তায় জামা কাপড় খুলে দেওয়া হোক। এইরকমও সব ঠাট্টা তামাশা চলছিল। আচ্ছা, এখন এই মুহূর্তে তিস্তা দীপন, এই যে একটা নাম, সামাজিকভাবে এই আইডেন্টিটিটার গ্রহণযোগ্যতাটা কেমন? আমি আমার ফ্যামিলির কথা বলি। আমার যে প্রথমে বিয়ের সময় যে একটা মানে আমার বিষয়টা নিয়ে যে একটা দ্বন্দ্ব চলছিল আমার বাড়ির সাথে, এখন সেটা সম্পূর্ণ অন্যরকম। কিন্তু এখন মানে প্রতিদিন মায়ের সাথে কথা না হলে বা মা ভালো থাকে না বা আমারও ভালো লাগে না কেন, কারণ এখন মনে হচ্ছে যে আমরা প্রত্যেক বছর একবার যাই এবং মায়ের এবার আবদার ছিল আমরা দুজন যেন এবার পুজোর সময় যাই। আমরা গেছিলাম, ভালো লেগেছে, খুব ভালোভাবে কাটিয়েছি। তো এই যে গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় প্রত্যেকটা ট্রান্সজেন্ডার পার্সন যারা মানে রূপান্তরিত হয়েছেন বা সবার জীবনের একটা কিন্তু একটা ঘটনা যে মা বাবা মানেনি, কিন্তু মানবে না ভেবে যদি আমি ধরে রেখে দিই, ওর জীবনও ওর মা বাবা একসময় মানতে পারেনি। মানতে না পারাটা কিন্তু ওদের প্রবলেম নয়, সেটা সামাজিক একটা বান্ডিংসের মধ্যে থাকার জন্য একটা সমস্যা। সেটার জন্য কিন্তু আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। পেশেন্স থাকলে পরে সবকিছু সম্ভব, তাই না? সেই পেশেন্সটা আমাদের ছিল বলে, মানে আমার ছিল। তিস্তার কতটুকু ছিল আমি জানি না, তবে আমার ছিল। আমি তিস্তাকে বারবার একটু পেশেন্স রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, আমি মাকে বলেছিলাম, মানে মাকে আমি যাওয়ার আগে আমি না ছোটবেলা থেকে একটু লিখতে ভালোবাসতাম। মানে আমি খুব এক্সপ্রেসিভ ছিলাম না কখনো, মানে খুব লাউডলি কথা বলা বা কিছু সেগুলো একদমই পারতাম না। সেই ভীষণ শাই বলা চলে, তো ভীষণ লাজুক ছিলাম। মানে ওই কি বলবো, ওই অস্তগামী সূর্যের মতন লাজুক। না, তোমার এই দিকটাতে আসবো তো, মানে আমি কবি তিস্তা, তো তখন আমি লিখে দিয়ে গেছিলাম যে যাব বলে চলে যাচ্ছি না, ফিরে আসবো বলে যাচ্ছি বলে। ওই তখন নহন্নতে আমার এক বান্ধবী আমাকে নহন্নতে দিয়েছিল পড়ার জন্য, সেইটার ভেতরে ওটা রেখে আমি বেরিয়ে গেছিলাম আর কি। তো তারপরে আমি কিন্তু আমার কিন্তু সারাক্ষণই ডিটারমিনেশনটা ছিল যে আমি আগে আমি যে অন্যায় করিনি, আমি যে ভুল করিনি, সেটা আমি প্রমাণ করে তারপরে ফিরে আসবো, এবং সেটা প্রমাণ করে তারপরে ফিরে এসে ফাইনালি আমি বাড়িতে জায়গা পেয়েছি মেয়ে হিসেবে। আমাদের দুজনের ক্ষেত্রেই একটা মানে কি বলবো সেটব্যাক আছে, সেটা হলো এই যে গ্রহণযোগ্যতা আমার বাবা দেখে যেতে পারেননি, ওর বাবা দেখে যেতে পারেনি। মানে আমার বাবাও মারা গেছেন, তখনও সেভাবে অ্যাকসেপ্টেন্সটা আসেনি, আজকে যতটুকু এসছে ওরও সেম ব্যাপার। মানে এই জায়গাটায় কোথাও আমাদের দুজনের এত মিল রয়ে গেছে। এই পুরো প্রসেসটার মধ্যে তোমাদের যে অন্য পরিচয়গুলো, যেমন তুমি অভিনেত্রী তিস্তা, তুমি কবি তিস্তা। ও বলছিল দীপন যে দীপন ভালো গান গায়, দীপন তো চাকরি করে আমরা জানি। এই রূপান্তরিত হলাম বা হয়ে ওঠা পুরুষ বা হয়ে ওঠা নারী, এই পরিচয়ের তলায় কি ওই পরিচয়গুলো কোথাও চাপা পড়ে গেছে? দুটোর মধ্যে না কোথাও দ্বন্দ্ব নেই আমার ক্ষেত্রে অন্তত। মানে আমার ক্ষেত্রে এরকম মনে হয় যে রাধে সে চুল বাঁধলে তার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বা সে চুল বাঁধলে তার তো অন্যায় কিছু হবে না। সুতরাং আমার মনে হয়েছে যে দুটো না ভীষণভাবে সহাবস্থান করেছে আমার ক্ষেত্রে। কারণ
নারী হিসেবে আমার যেমন একটা আইডেন্টিটি, কবিটাও তো আমার আরেকটা আইডেন্টিটি, অভিনেত্রীটাও তো আমার আরেকটা আইডেন্টিটি। মানে আমি তো শুধু নারী বা পুরুষ এই জায়গা থেকে জীবনটাকে দেখি না। তো সেই জন্যই বোধহয় এই সহাবস্থানটা হতে পেরেছে। ডিফারেন্সটা এসছে আমি বলবো, কারণ হলো আজকে তিস্তা একজন অভিনেত্রী হিসাবে যে জায়গাটা ও ডিজার্ভ করে, কোথাও গিয়ে মনে হয় ট্রান্স ওমেন বলে হয়তো ডিপ্রাইভড হয়েছে। হ্যাঁ, সেই ডিপ্রাইভড হওয়ার জায়গাটা তো সবার ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে, সব ট্রান্স পার্সনদের ক্ষেত্রেই আছে। মানে শুধু অভিনয়ের জগতে বলে না, চাকরির জগতে, মানে অভিনয়টাও তো চাকরিরই, মানে কর্মসংস্থানেরই একটা জায়গা। আমরা একদম পর্বের শেষে আমরা তিস্তার লেখা একটুখানি শুনবো, কারণ এই কবি তিস্তার জায়গাটাকে আমরা ধরে রাখতে চাইছি। আমরা একটা চাইবো যে তুমি কিছু আর কি পড়ো তোমার লেখা থেকে। এটা আমার খুব সাম্প্রতিক একটা লেখা, এখনো পর্যন্ত নাম দেওয়া হয়নি এটার। নামকরণের, বাচ্চাদের মতো নামকরণটা এখনো হয়নি, বাচ্চাটা জন্ম নিয়েছে। প্রতিবাদে প্রতিরোধে পলে অনুপলে প্রতিদিন ক্ষয়ে যাওয়া মেয়েগুলি জানে এ জীবন রূপকথা নয়, আসলে তো পরাজয় আপোষের মানে। বানভাসী মেয়ে আমি, মাথায় নিকষ কালো মেঘ, পেরিয়ে চলেছি খরা মরুভূমি তীব্র দ্রোহকাল। অযথা হাতড়ে মরি বিশ্ব চরাচর, মাথা কুটে মরে ভাষা, তবুও আসে না ফিরে আমার সকাল। এটা খুব সাম্প্রতিক লেখা। আর আমার যখন প্রথম কবিতার বইটা বইমেলাতে বেরোয়, সেটা বেরোয় হচ্ছে তোমার 2008-এ। সেটা থেকে একটা কবিতা পড়ি, সেটা আমার সারাক্ষণ মুখস্থ থাকে, আমার প্রিয় কবিতার একটা। রাগে জ্যোৎস্নায় পুড়ে গেছে বুনো স্মৃতি, মাছেরা বোঝেনি বেড়ালের কথকতা, বোঝেনি ভাষারা প্রলয়ের ঠিক আগে খুঁজে নিতে হয় কার বাহুলগ্নতা। বর্ণমালায় কুসুম ফোটাত যারা, আলো ধুয়ে দেওয়া প্রলুব্ধ উত্তাপে গলে গিয়ে শেষে বোতলে সাজানো পানি। কার মন ওরে আকাশী মন খারাপে? বেশ তবে নাও, খেলায় আমিও রাজি। অশ্রুগ্রন্থি সজোরে বেঁধেছি কোষে, প্রিয় অক্ষর প্রতারক এত যদি, প্রেম নয় দেব দংশনী ভালোবেসে। খুব ভালো, ভালো লাগলো তোমাদের সাথে, তোমাদের ইচ্ছে পূরণের গল্পের মধ্যে থেকে। ভালো থেকো। লড়াইটা কিন্তু আমাদের শেষ হয়নি, এটা চলবে, এটা তো একটা ক্রম, একদম একদম নিরন্তর চলবে লড়াই। ভালো থেকো দুজনে, চেষ্টা করবো ভালো থাকা। একদম। শুনে নিলাম দুটো মানুষের স্বপ্নের ইচ্ছে পূরণের গল্প। ভাবনা ঘরে তারা ভাগ করে নিল তাদের যাপন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ভাবনায় সামিল হন। আমাদের সঙ্গে থেকে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে হবে। কী ধরনের বক্তব্য বা কী ধরনের বিষয় নিয়ে কথা বললে আরও ভালো হয় আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন সকলে।